আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? এইচএসসি ২৬ কোয়ার্টার ৫ আহ আধুনিক আধুনিক তো না জ্যামিতিক। জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞানের লেকচার নাম্বার ১। অনেকেই জয়েন করতেছো। আনিকা, জুবাইদা, মেহেদী, নাফিসা, ওকে, সেজুতি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? হ্যাঁ, অনেকদিন পর মাঝখানে বোধহয় গাইডলাইন সেশনে টুকটাক দেখা সাক্ষাৎ হয়েছিল। সো আজকে হচ্ছে আমাদের নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করতেছি, জ্যামিতিক আলোক বিজ্ঞান। অনেকদিন পর আমরা বেসিক্যালি আহ আমাদের একাডেমিক সাইকেলের কোনো একটা ব্যাচে পারফেক্টলি জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াবো। তোমরা হয়তোবা আমাদের অ্যাপে দেখে থাকলে জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রিভিয়াস ইয়ারের কিছু ক্লাস দেখছো। সেই ক্লাসগুলা বেসিক্যালি অনেক শর্ট টাইমের ভিতর নেওয়া। মনে নাই, হয়তো ৩টা বা ৪টা লেকচারে পুরো জ্যামিতিক আলোক বিজ্ঞানের চ্যাপ্টারটা শেষ করতে হইছে। সো এবার এরকম হবে না ইনশাল্লাহ। এবার আমাদের শিডিউল ক্লাস আছে বোধহয় ৮টা বা ৯টা। তো এই ক্লাস সংখ্যাটা একটু বাড়বে। ক্লাস সংখ্যাটা ১২টা ১৩টা হইতে পারে বা হবে, বা আরো ২-১ টা হয়তো বাড়তে পারে। আমি ফার্স্টে একটু চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলি। ঠিক আছে? আচ্ছা, আপনি গতিবিদ্যা পড়াবেন ম্যাথের। আমি আজকে ফিজিক্স পড়াবো, ফিজিক্সের জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াবো। গতিবিদ্যা ম্যাথ কোত্থেকে আসছে এইটা আমি ঠিক জানি না। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আসেন সবাই জয়েন করেন, জয়েন করে কথা বলতে বলতে জ্যামিতিক আলোক বিজ্ঞানের গল্প শুনেন। সো জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা অনেক বড়। আমি আপনাদেরকে রিয়েলিটি চেক দিচ্ছি, আবার কিছু ভালো ভালো কথাও বলবো। যেমন জ্যামিতিক আলোক বিজ্ঞান ফিজিক্স সেকেন্ড পেপারে আমার পার্সোনালি সবচাইতে পছন্দের চ্যাপ্টার ছিল। এবং আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের মানে প্রিভিয়াস বলতে এটা একটু অনেক বেশি, আপনারা এই বই পাবেন না ২০১৪ সালের আগে। ঠিক আছে, ২০১৪ সালের আগে বেসিক্যালি আমাদের এই জ্যামিতিক আলোক বিজ্ঞানটা মোটমাট ৩টা চ্যাপ্টার ছিল। একটা চ্যাপ্টার ছিল আলোর প্রতিফলন, একটা চ্যাপ্টার ছিল হচ্ছে আলোর প্রতিসরণ, এবং একটা চ্যাপ্টার ছিল হচ্ছে আলোক যন্ত্র। সো ওই ৩টা চ্যাপ্টার মিলায় বেসিক্যালি আমরা এখন একটা চ্যাপ্টার পড়ি, জ্যামিতিক আলোক বিজ্ঞান। সো এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে প্রতিফলনের কথাবার্তা আমরা খুব বেশি পড়ি না। প্রতিফলন নিয়ে আমাদের তেমন কোনো কথাবার্তা নাই। মূল একটা বড় অংশ শুরুতে আছে হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে, এবং এই প্রতিসরণ বিভিন্ন ধরনের বস্তুর ক্ষেত্রে প্রতিসরণ। যেমন আমরা সবচাইতে বেশি পড়বো হচ্ছে লেন্সের ক্ষেত্রে আলোর প্রতিসরণ, এবং লেন্স নিয়ে আমরা যাচ্ছে তাই করব। আমরা উত্তল লেন্স নিব, আমরা অবতল লেন্স নিব, আমরা দুইটা লেন্স পাশাপাশি বসায় দিব গায়ে গায়ে লাগায়, দুইটা উত্তল লেন্স বসায় দিব, দুইটা অবতল লেন্স বসায় দিব, আবার দুইটা লেন্সকে কখনো আমি পানিতে ডুবাই দিব। ঠিক আছে, মানে নানানবিধ কাহিনী করবো। আবার মন চাইলো একটা লেন্সকে কাইটে অর্ধেক করে ফেলবো, একটা লেন্সকে কাইটে অর্ধেক করে ওইটারে আবার পানিতে ডুবাবো, মানে অনেক কিছু করব আমরা। ঠিক আছে, তো এই হচ্ছে আলোর প্রতিসরণ, একটা বড় টপিক। আর এর পরে গিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আলোক যন্ত্র। এটাও আমরা একটা ডিফারেন্ট চ্যাপ্টারে পড়তাম। আলোক যন্ত্র বলতে সচরাচর যেই যন্ত্রগুলো আলো নিয়ে কাজ করে বা আমাদের দেখার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে। যেমন আপনারা হয়তো বা ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ, বায়োলজি ল্যাবে হয়তো মাইক্রোস্কোপ ব্যবহার করছেন। তো মাইক্রোস্কোপের ভিতর দিয়ে আমরা ওই তো দেখি, তো ছোট জিনিস বড় করে দেখি। বা টেলিস্কোপ ব্যবহার করছেন কিনা, বা চোখ লাগায় টেলিস্কোপ আকাশের দিকে তাকাইছেন কিনা আমি জানি না। ভালো নব থিয়েটার বা এই ধরনের জায়গাটায় টেলিস্কোপ পাওয়া যায়। সো টেলিস্কোপ দিয়ে আমরা কি করি, দূরের জিনিস দেখি, দূরবীক্ষণ যন্ত্র। সো অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা কথাবার্তা বলি। এই মুহূর্তে আমার চোখের মধ্যে একটা যন্ত্র আছে, যদি এটাকে আপনারা যন্ত্র বলে পাত্তা দিচ্ছেন না। যন্ত্র বললে আপনাদের কাছে মনে হবে বিশাল একটা টেকনিক্যাল জিনিস, বাট টেকনিক্যালি এইটাও একটা যন্ত্র, আলোক যন্ত্র। আপনারা অনেকেই হয়তো পড়ে আছেন চশমা। তো এই সবকিছু নিয়ে জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা আমরা কথা বলবো। চ্যাপ্টার অনেক বড় ভাই। তো যারাই জয়েন করতেছো শুরু থেকে একটু একসাথে থাকতে হবে, শুরু থেকে বুঝে বুঝে আমরা পড়বো। মজার টপিক, অনেক ফান, অনেক মজা। তো মজা নিয়ে অঙ্ক করব, মজা নিয়ে কনসেপ্ট গুলা বুঝবো। আস্তে ধীরে আমরা যখন লেন্থের দিকে যাব, গলীয় তলে যাব, তখন বেসিক্যালি আরো ডিটেইলস কথাবার্তা আমাদের হবে। তো আজকে বেসিক্যালি আমরা একটু কমন জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। আমার নাম মাসুদ জাভেদ জিমি। যারা আমাকে চিনেন ভেরি গুড, যারা আমাকে চিনেন না ডবল ভেরি গুড। আসেন, সবার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায়, আসেন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, নোট করবেন, এটা তো সিনেমা হচ্ছে, অ্যাভেঞ্জার্স মুভি না। তো আজকে বেসিক্যালি আমরা আলোর প্রতিসরণ নিয়ে কথা বলবো, আমরা হচ্ছে স্নেলের সূত্র নিয়ে কথা বলবো, আমরা হচ্ছে প্রতিসরণাঙ্ক নিয়ে কথা বলবো। তো এই ৩ ধরনের জিনিস নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। সো কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল, আলোর প্রতিসরণ বলতে আমরা আসলে কি বুঝি, বা আলো মানে
আলো তো আসলে আমরা বুঝি যে আমরা অবশ্য আমি যদি আলোর কথা বলি, আপনারা আলো নিয়ে 2টা চ্যাপ্টার পড়ছেন, ঠিক আছে, আলোক বিজ্ঞানের। আপনারা হচ্ছে গত কোয়ার্টার নাম্বার 4-এ আপনারা বেসিক্যালি ভৌত আলোক বিজ্ঞান পড়ছেন। ভৌত আলোক বিজ্ঞান আপনারা পড়ছেন, শুভ ভাইয়া কোপ কোপ একটা চ্যাপ্টার পড়াইছে আপনাদেরকে। আর এই কোয়ার্টারে আমরা পড়তেছি হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। সো এই দুইটার মধ্যে পার্থক্য কি, মানে কোনটার মধ্যে কি নিয়ে কথাবার্তা বলা হয়, অনেকে হয়তো কলেজে পড়ে ফেলছেন, আগায় আছেন, জানেন। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? জ্যামিতিক আলোক বিজ্ঞান নামের মধ্যে একটা জ্যামিতি জ্যামিতি ব্যাপার আছে, জিওমেট্রি একটা ব্যাপার আছে। আর ওটা লেখা আছে ভৌত। তো ভৌত মানে কি? ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, আমরা বলি হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিজিক্যাল। তো ওইটা কি নন ফিজিক্যাল নাকি? না, ওইটা নন ফিজিক্যাল না, এটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, এইটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স। পার্থক্য কি ফিজিক্যাল অপটিক্স এবং নন ফিজিক্যাল অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স এর মধ্যে পার্থক্য কি? আমি এই ধরনের গরিব কমেন্ট খুবই অপছন্দ করি। আরেকবার কোনো ধরনের বিরক্ত করলে আমার নামটা পড়েন, আমার নামটা পড়েন, আপনাকে পুরা ক্লাসের জন্য কমেন্ট করা থেকে অব্যাহতি দেওয়া হবে, ঠিক আছে। ভৌত মানে ভূত, সাবাস, চমৎকার। আচ্ছা, যারা পড়ছেন আসেন একটু মনে করে দেখেন, আমরা ভৌত আলোক বিজ্ঞানে কি কি পড়ছিলাম। বেসিক্যালি আমরা ভৌত আলোক বিজ্ঞানে পড়ছিলাম হচ্ছে ব্যতিচার, বা আমরা ভৌত আলোক বিজ্ঞানে পড়ছিলাম হচ্ছে অপবর্তন। তো ওইখানে একটু চিন্তা করো যে চিড়ের প্রস্থ ছিল, চিড়গুলা ছিল একক চিড় বা দ্বিচিড়, যাই বলি না কেন। তো চিড়ের যেই প্রস্থগুলা ছিল, আমরা যদি একটু মনে করে দেখি, ওই চিড়ের প্রস্থগুলা সচরাচর দেওয়া থাকতো হচ্ছে মিলিমিটার বা মাইক্রোমিটার এই ধরনের এককে, মিলিমিটার বা মাইক্রোমিটার এই ধরনের এককে চিড়ের প্রস্থ দেওয়া থাকতো। আচ্ছা, আর আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমাদের যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে, লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য জানা আছে? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আমাদের যেটা ভিজিবল অপটিক্স, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা মুখস্থ থাকলে ভালো, মোটামুটি 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত, বা কোথাও কোথাও এটাকে বোধহয় 480 থেকে 700 ন্যানোমিটার এই ধরনের ভ্যালুও লেখা থাকতে পারে, বই থেকে একটু চেক করে নিবেন। তো কথা হচ্ছে, যখন আমরা ফিজিক্যাল অপটিক্স পড়ছিলাম, তো ফিজিক্যাল অপটিক্সে আমাদের যেটা হয়েছিল, যে আমাদের যেই দূরত্বগুলা ছিল, বা এটাকে আরেকটু আধুনিক ভাষায় বললে, আমাদের যে হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ গুলা ছিল, এই যে আমাদের ব্যতিচারের সেটআপ বা আমাদের অপবর্তনের সেটআপ, দূরত্বগুলা, যেমন চিড়ের প্রস্থ কি মিলিমিটার বা মাইক্রোমিটার, আর আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি ন্যানোমিটার। তো এই জায়গায় এক্সপেরিমেন্টাল সেটআপ এক্সপেরিমেন্টাল সেটআপটা কি ছিল? এক্সপেরিমেন্টাল সেটআপটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি ছিল, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি, মানে হুবহু তো মিলবে না, আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো অনেক মানে মিনিমাম, তো সেটার দিকে তো আর যাওয়া যাবে না, বাট কাছাকাছি ছিল, মিলিমিটার বা মাইক্রোমিটার এইরকম একটা লেভেলে ছিল। কিন্তু আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে একটু পড়া শুরু করলে আপনারা দেখবেন, আমি তো বলছি শুরুতে আমাদের কি কি আছে, আমাদের আছে বেসিক্যালি আলোর প্রতিফলন, আছে হচ্ছে আলোর প্রতিসরণ, আছে হচ্ছে আলোক যন্ত্র, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, চশমা, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কথাবার্তা আমরা বলি। তো এই জায়গায় তুমি ধরো চিন্তা করো, আমরা এই চ্যাপ্টারে গেলে অনেক বেশি পড়বো হচ্ছে লেন্সের কথা। আচ্ছা, আরেকটা জিনিস আছে প্রিজম। প্রিজম দেখছেন নাকি আপনারা? প্রিজম খুব মজার একটা জিনিস, দেখার কথা। এবং প্রিজমের মধ্যে মানে জানলার পাশে সূর্যের আলোতে প্রিজম ধরে আলোর 7টা রং দেখে ফেলা খুবই মজার একটা কাজ ছিল আর কি আমাদের। তো এই যে লেন্স বা প্রিজম আছে, এইগুলার দূরত্ব কিরকম হয়? এইগুলার দূরত্ব হয় হয়তোবা 1-1.5 ইঞ্চি, বা একটা মিরর কদ্দূর হয়? একটা মিরর হয় হচ্ছে হয়তোবা 1 মিটার, 1 মিটারের কাছাকাছি, 1 মিটারের কম বেশি। তো এইখানে যেটা ঘটে, আমাদের যে এক্সপেরিমেন্টাল সেটআপ আছে, ধরো একটা দর্পণ, একটা প্রিজম, ঠিক আছে, এটা দর্পণও হইতে পারে, ঠিক আছে, বা দর্পণ, দর্পণ বা মিরর। তো এই যে জিনিসপত্রগুলো আছে, এখানে যে এক্সপেরিমেন্টাল সেটআপটা আছে, এই এক্সপেরিমেন্টাল সেটআপের বস্তুগুলা
আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে অনেক বেশি এক্সপেরিমেন্টাল সেটআপ। এখানকার যে এক্সপেরিমেন্টাল সেটআপ, যে বস্তু টস্তু আমরা ব্যবহার করি, এই এক্সপেরিমেন্টাল সেটআপ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে অনেক অনেক বেশি। তো এই কারণে ঘটনাটা কি হয়, মানে ধরেন, আসেন আমরা এটা মজার কথা বলি, যে আপনি তো জানেন আলোকে একই সাথে আমরা তরঙ্গ হিসেবে জানি এবং আলোকে কখনো হচ্ছে আমরা কণা হিসেবে জানি। আলোর একটা ডুয়েল প্রপার্টি আছে, কণা তরঙ্গ, ঠিক আছে, ডুয়েল প্রপার্টি। সো আপনি কি কখনো চিন্তা করছেন বা আপনি জানেন কিনা যে আমরা আসলে কখন, মানে আলো আমরা না, আমি আমি তুমি এখানে এখনো আসি নাই, আলোর কথা বলি, আলো আসলে কখন কণা এবং আলো আসলে কখন তরঙ্গ। আলো, কোশ্চেন কি, আলো কখন কণা এবং আলো কখন তরঙ্গ। তো এই কেসটাই বেসিক্যালি আমরা চোখের সামনে দেখতে পারতেছি, যখন হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা কি হচ্ছে, এক্সপেরিমেন্টাল সেটআপটা হচ্ছে ল্যামডার কাছাকাছি, মানে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ম্যাচ করার চেষ্টা করতেছি, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ম্যাচ করার চেষ্টা করতেছি। তখন আলো বেসিক্যালি কি করে, তখন আলো বেসিক্যালি তরঙ্গ হিসেবে কাজ করে, এবং এই জন্যই আমরা ওয়েভ প্রপার্টি, আলোর ওয়েভ প্রপার্টি নিয়ে অনেক কথাবার্তা বলছি ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে। তো এই অবস্থায় কি করে, এই অবস্থায় হচ্ছে আলো তরঙ্গের মতো আচরণ করে, যে ওখানে তার একটা তরঙ্গের শক্তি থাকবে, ব্যতিচার হবে, উপরে পড়লে ব্যতিচার, মানে ধ্বংসাত্মক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, এইগুলো সব হচ্ছে তরঙ্গের প্রপার্টি। কিন্তু যখন হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ, এক্সপেরিমেন্টাল সেটআপ যখন তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে অনেক অনেক বড়, তখন আসলে আলোকে তরঙ্গ হিসেবে দেখা যাবে না। আলোকে তখন তরঙ্গ হিসেবে আমরা ভিজিবল করতে পারবো না, আমরা আইডিয়া করতে পারবো না যে আলোর ওয়েভটা কিরকম, কারণ আমি দেখতেছি আসলে এত বড় লেভেলে, আমি এত বড় লেভেলে দেখতেছি। আমি এখন কথার কথা, আমি জিমি ভাইকে দেখতেছি, তো জিমি ভাইয়ের পুরো শরীর থেকে আলো আসতেছে, আপনার ধরেন আপনি আমার সামনেই বসে আছেন, তো এই পুরো শরীর থেকে আমার কাছে, আপনার কাছে আলো যাচ্ছে, তো আপনি আমার পুরো বডি দেখতেছেন, ঠিক আছে, বা আপনি আয়নায় নিজেকে দেখতেছেন, তো একটা আয়নার দৈর্ঘ্য কি হচ্ছে 0.9 মিটার, 1 মিটার বা 1-1.5 মিটারের মতো। তো ওই জায়গায় আপনি নিজের পুরাটা দেখতেছেন কয়েক মিটার দৈর্ঘ্যে, যেটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে অনেক বেশি। তো তখন আলো কি করবে, তখন আলো স্ট্রেইট লাইনে যাবে, আলো তখন পার্টিকেলের মতো আচরণ করবে, কণা ধর্মের মতো আচরণ করবে। এবং কণা আসলে কি করে, কণা ধরো যায় ডানে বামে, ধাক্কা খায়, ফেরত আসে, প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, এই হচ্ছে এক ধরনের প্রপার্টি, যেই প্রপার্টি নিয়ে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে কথাবার্তা বলি। আর ভৌত আলোক বিজ্ঞানে আমরা হচ্ছে ওয়েভ প্রপার্টি নিয়ে কথাবার্তা বলি। ঠিক আছে, ওকে ফাইন, আসেন। আচ্ছা, এগুলা না, এগুলো এখন আমরা কিছু বলি নাই। সো আসেন আমরা হচ্ছে আলোর প্রতিসরণের কিছু কথাবার্তা বলি। তো আমরা যদি হচ্ছে আলোর প্রতিসরণের কথাবার্তা বলি, তো আলোর প্রতিসরণ কাকে বলে আমরা জানি। আলোর প্রতিসরণ হচ্ছে আলো কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে চলতে চলতে, আলো কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে চলতে চলতে, মনে করি কোনো একটা মাধ্যমে। তো আমরা এই চ্যাপ্টারে কি করব, আলোর আমরা হচ্ছে শুধুমাত্র পার্টিকেল প্রপার্টি নিয়ে কথা বলবো, এবং পার্টিকেল যে কোনো একটা কণা, মনে করো এটা তুমি নর্মাল, তুমি তোমার গতিবিদ্যার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, যে একটা কণা, একটা বল, তুমি একটা কিছু থ্রো করছো। তো এটা তো নিউটনই তোমাকে বলতে, যে ওর উপর যদি কোনো বাহ্যিক বল না থাকে, তো স্থিরটা চিরকাল স্থির থাকবে, গতিশীলটা চিরকাল গতিশীল থাকবে সমবেগে সরল পথে। সো আলো, ফোটন পার্টিকেল, ও আসলে কোনো বাধা বিপত্তি চায় না, বাধা বিপত্তি মানেও না, সো আসলে সরল পথে চলে যেতে থাকবে। সো এই হচ্ছে আলো চলে যাচ্ছে। আচ্ছা, তো খেয়াল করো, এই যে আলো চলে যাচ্ছে, আমি ধরে নিলাম আলোটা কোনো একটা মাধ্যমে আছে। কোন মাধ্যমে আছে, আলোটা সাপোজ হচ্ছে বায়ু মাধ্যমে আছে। তো এই বায়ু মাধ্যম থেকে আলো যাইতে যাইতে সামনে মনে করো ও একটা কাঁচের মাধ্যম পাইছে। তো এটা কি, এটা হচ্ছে ডিফারেন্ট একটা মাধ্যম, এইটা হচ্ছে কাঁচ। সো যখনই ও মাধ্যমের পরিবর্তন দেখবে, মাধ্যমের পরিবর্তন হইলেই কি হবে, আলোর গতিপথ পাল্টাবে। মাধ্যমের পরিবর্তন হইলেই আলোর গতিপথ পাল্টাবে, এবং এই যে ঘটনা, এই ঘটনাকে কি বলা হয়, এই ঘটনাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিসরণ। মাধ্যম পরিবর্তন হইলে আলোর গতিপথ পরিবর্তন হবে, এটা হচ্ছে আলোর প্রতিসরণ। এখন কথা হচ্ছে এই প্রতিসরণ আসলে কেন হয়। প্রতিসরণ হয় এই কারণে, আমাদের এই চ্যাপ্টারে একটা ছোট্ট না, বড় কনসেপশন আছে, যেইটা বেসিক্যালি আমরা বলি হচ্ছে ফার্মাটের নীতি।
ফার্মাটের নীতি বলে একটা জিনিস আছে। তো এই ফার্মাটের নীতিতে এরকম একটা কথা বলা হয়েছে যে আলো সবসময় কি করে, আলো সবসময় হচ্ছে শর্টেস্ট পথ অতিক্রম করতে চায়। ফার্মাটের নীতি দিয়ে আমরা বেসিক্যালি আলোর প্রতিফলন প্রতিসরণ দুইটাই প্রমাণ করতে পারি। তো প্রমাণগুলো হয়তো আমরা সামনে গেলে দেখবো লাইভ ক্লাস বা রেকর্ডেড কোনো একটা জায়গায়। তো ফার্মাটের নীতিতে কি বলা হয়েছে, আলো সবসময় কি করে, আলো সবসময় হচ্ছে শর্টেস্ট পথ পাড়ি দিতে চায়। এই যে আলো শর্টেস্ট পথ পাড়ি দিতে চায়, তো এতে আসলে প্রবলেম কি হয়, মানে কেন শর্টেস্ট পথ পাড়ি দিতে পারতেছে না? তো খেয়াল করো, আলো কি করছে, বাতাস থেকে কাঁচের মধ্যে ঢুকে গেছে। সো বাতাস এবং কাঁচ এদের দুজনের ডেনসিটি তো সেম না, ঘনত্ব সেম না। তোমার কাছে কি মনে হয়, বায়ুর তুলনায় কাঁচ বেশি ঘন নাকি কাঁচের তুলনায় বায়ু বেশি ঘন? অবভিয়াসলি আমি এখানে বলতে পারি যে কাঁচ কাঁচ বায়ুর চেয়ে বেশি ঘন। কাঁচ বায়ুর চেয়ে বেশি ঘন, এটা আমরা বলতে পারি। এই যে ঘন শব্দটা লিখছি, এইটা নিয়ে আমাদের একটু কনফিউশন হওয়ার অপশন আছে, এটা নিয়ে আমরা সামনে গেলে কথা বলবো। বাট আপাতত কথা হচ্ছে এটা যে কাঁচটা আসলে ঘন। তো ঘন হইলে কি হবে, যেই মাধ্যম ঘন হবে সেই মাধ্যমে আসলে আলোর বেগের মান কমে যাবে। এটা বুঝাটা খুব সহজ। তুমি চিন্তা করো যে তুমি একটা খালি রাস্তার মধ্যে যাচ্ছ, বা তোমার রাস্তায় বাধা বিপত্তি কম। রাস্তায় কি, রাস্তায় হচ্ছে বাধা বিপত্তি কম। তো রাস্তায় যদি বাধা বিপত্তি কম থাকে তুমি দ্রুত যাইতে পারবা, বেগ তোমার অনেক বেশি হবে। কিন্তু মনে করো রাস্তা একটু ভাঙা, অ্যাব্রো থ্যাব্রো, স্পিড ব্রেকার আছে, আবার একটু লাফ দিয়ে যাইতে হচ্ছে, মানে একটা বিশ্রী অবস্থা। তো ওখানে কি হচ্ছে, তোমাকে বাধা বিপত্তি বেশি। তো ওই জায়গায় আলোর বেগের মান কি হবে? তো আলোর বেগের মান আমরা মনে রাখি যে ঘন মাধ্যমে বেগ, ঘন মাধ্যমে বেগ হালকা মাধ্যমে বেগের চাইতে বেশি। ঘনমাধ্যমে বেগটা কি, ঘনমাধ্যমে বেগটা হচ্ছে হালকা মাধ্যমে বেগের চাইতে বেশি। তো বেগ বেশি হইলে ঘটনাটা কি হয়, আমরা তো জানি যে যে কোনো তরঙ্গের জন্যই তো আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আমরা তরঙ্গের ইকুয়েশন কি জানি, আমরা তরঙ্গের ইকুয়েশন জানি হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, বা আলোর বেগটাকে আমরা ভি দিয়ে লিখি না, তো ওর একটা সম্মান আছে। তো এই সম্মান দেখায় আমরা আলোর বেগটাকে কি বলি, আলোর বেগটাকে আমরা বলি হচ্ছে সি ইকুয়ালস টু এফ বাই ল্যামডা। সি ইকুয়ালস টু কি, সি ইকুয়ালস হচ্ছে এফ ডিভাইডেড বাই ল্যামডা। এখন এখানে কাহিনীটা হচ্ছে এই যে সিটা আছে, এই সিটা কি হচ্ছে, মাধ্যম চেঞ্জ হইলে সি এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সি এর বেগ, ঠিক আছে, এটা হচ্ছে সি এর বেগ। অপটিক্যাল ডেনসিটির কারণে বেগ কমে। ভেরি গুড সেজুতি, অপটিক্যাল ডেনসিটিতে চলে আসছি আমরা, ঠিক আছে। আচ্ছা, সো সরি, আমি এখানে কি ভুল লিখছি নাকি? ঘন মাধ্যমে বেগ হালকা মাধ্যমে, এটা মানে ঘন মাধ্যমে বেগ তো বেশি না, কাঁচ মাধ্যম বায়ুর চেয়ে বেশি ঘন। তো হালকা মাধ্যমে আসলে বেগটা বেশি। আমি দুঃখিত, দুঃখিত, কি চিন্তা করতেছিলাম আমি, হালকা মাধ্যমে আসলে বেগটা বেশি। এই তোরা কি আমাকে এটা জানাইতেছিলি? হালকা মাধ্যমে বেগটা বেশি, ঘন মাধ্যমে বেসিক্যালি বেগ কম। অবভিয়াসলি মাধ্যম ঘন হইলে বেগের মান কম হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে। ঘন মাধ্যমে কি হবে, বাধা বিপত্তি বেশি থাকবে। তো বাধা বিপত্তি বেশি থাকলে কি হবে, বাধা বিপত্তি বেশি থাকলে বেগের মান কমে যাবে। বাধা বিপত্তি বেশি থাকলে বেগের মান কমে যাবে, ঠিক আছে। সি ইকুয়ালস টু এফ ল্যামডা, হ্যাঁ। হ্যাঁ শ্রাবন্তী, এখন ঠিক আছে না? না, আমাদের ভৌত আলোক বিজ্ঞানের সাথে জ্যামিতিক আলোক বিজ্ঞানের খুব বেশি কোনো সম্পর্ক নাই। ভৌত আলোক বিজ্ঞান আর জ্যামিতিক আলোক বিজ্ঞান মোটামুটি হচ্ছে আলাদা জিনিস। ভৌত আলোক বিজ্ঞান আর জ্যামিতিক আলোক বিজ্ঞান আলাদা জিনিস, ঠিক আছে। তো এখন খেয়াল করো, এই যে সিটা আছে, এই সিটা কি, আমি ধরে নিলাম যে এই কাঁচ মাধ্যমটা হচ্ছে 2 নাম্বার মাধ্যম এবং বায়ু মাধ্যমটা হচ্ছে 1 নাম্বার মাধ্যম। তো এইখান থেকে আমি আসলে কি বলতে পারি, C2 কাঁচ মাধ্যমে বেগ আলোর বায়ু মাধ্যমের বেগের চাইতে বেশি হবে। কাঁচ মাধ্যমে বেগ বায়ুর মাধ্যমে বেগের চাইতে বেশি হবে, ঠিক আছে। এখন খেয়াল করো এফটা কি, এফটা হচ্ছে কম্পাঙ্ক।
আমরা কি জানি কম্পাঙ্কটা কি? কম্পাঙ্কটা বেসিক্যালি উৎসের ধর্ম। কম্পাঙ্কটা বেসিক্যালি কি? উৎসের ধর্ম। আর বেগটা কি? বেগটা হচ্ছে বেসিক্যালি মাধ্যমের ধর্ম। আপনি এরকম একটা কথাও জানেন নিশ্চয়ই, উৎস যদি একই হয়, উৎস একই হইলে কম্পাঙ্ক একই হবে। আর মাধ্যম যদি একই হয়, মাধ্যম যদি একই হয় তাহলে সি বা ভি একই হবে, আলোর বেগের মান একই হবে। মাধ্যম যদি একই হয় বা যে কোনো তরঙ্গের ক্ষেত্রে, যে কোনো তরঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আমি আবারও ভুল লিখতেছি, কি হয়েছে আমার, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সি মাধ্যমে আলোর বেগ কত? সি মাধ্যমে আলোর বেগ c1, ও এক মাধ্যমে আলোর বেগ c1, আরেক মাধ্যমে আলোর বেগ c2। সো c1 ইজ গ্রেটার দেন হচ্ছে c2। c1 ইজ গ্রেটার দেন যদি c2 হয়, তাহলে এইখান থেকে খেয়াল করেন ফার্মাটের নীতি আপনাকে কি বলছে। ফার্মাটের নীতি আপনাকে বলছে আলো সবসময় কি করে? শর্টেস্ট পথে পাড়ি দিতে চায়। আলো সবসময় হচ্ছে শর্টেস্ট পথে পাড়ি দিতে চায়। সো শর্টেস্ট পথে যদি পাড়ি দিতে চায়, এবার আপনি ওই আলোক রশ্মিটার কাছে আসেন যে আলোক রশ্মিটা বায়ু মাধ্যম থেকে কাঁচে প্রবেশ করছে। ওর যাওয়ার কথা ছিল কোন দিকে? ও এই বরাবর সোজাসুজি যাইতো, কিন্তু এই বরাবর সোজাসুজি না গিয়ে ও কি করবে? যেহেতু ও হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তো এটা আমরা জানি ও কি করবে, ও হচ্ছে অভিলম্বের দিকে কিছুটা চলে আসবে। ও কোন দিকে চলে আসবে? ও হচ্ছে অভিলম্বের দিকে কিছুটা চলে আসবে। তো এই বিন্দুটাকে আমি যদি মনে করি ও বিন্দু, এইটা যদি এ বিন্দু হয়, তাহলে ওর যাওয়ার কথা ছিল সাপোজ বি বরাবর, কিন্তু ও গেছে কোন বরাবর? সি বরাবর ও গেছে। তাইলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিতে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিতে খেয়াল করো, এই ছবিতে আমি কি দেখতেছি? আমার ও বি এর মান, ও বি এর মান ও সি এর চাইতে বড়। ও বিটা বেশি দূরত্ব, ও সিটা হচ্ছে কি? ছোট দূরত্ব। ও বিটা হচ্ছে বেশি দূরত্ব, ও সিটা হচ্ছে ছোট দূরত্ব। সো যেহেতু তোমার শর্টেস্ট সময়ে পাড়ি দেওয়া দরকার, সো আলো কি করবে? ও যদি এই লম্বা দূরত্ব পাড়ি দিতে চায়, এই জায়গায় হচ্ছে টাইম লাগবে হচ্ছে বেশি, কারণ ওর বেগ কি হয়েছে? বেগটা হচ্ছে কমে গেছে। বেগটা হয়েছে কমে গেছে। সো বেগ যেহেতু কমে গেছে, সো এই দিক বরাবর গেলে ওর সময় লাগবে হচ্ছে কম। এই জন্য আলো কি করবে? এই জন্য আলো হচ্ছে কাছে চলে আসবে, অভিলম্বের কাছে চলে আসবে। তো মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে যে যখনই মাধ্যমের পরিবর্তন হচ্ছে, একটু আই লাভ ইউ অল। আচ্ছা, আমি আবার শুরু থেকে বলি, ঠিক আছে? অনেক ধাক্কা মাক্কা খেয়ে এই জায়গায় আসছি। তো খেয়াল করেন, আলো যে কোনো একটা মাধ্যমে যদি থাকে, যতক্ষণ পর্যন্ত আলো হচ্ছে একটা মাধ্যমে থাকবে, যতক্ষণ পর্যন্ত আলো হচ্ছে একটা মাধ্যমে থাকবে, ততক্ষণ পর্যন্ত বেগের মান একই থাকবে। তো এখন মনে করেন মাধ্যমের পরিবর্তন হয়েছে। সো মাধ্যমের পরিবর্তন হইলে, তো এটা আমাদেরকে ফার্মাটের নীতি থেকে বলা হয়েছে। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে আলো সবসময় শর্টেস্ট পথ পাড়ি দিতে চায়। তো শর্টেস্ট পথ পাড়ি দিতে চাইলে ওবি ওসি হচ্ছে দূরত্বের তুলনা, ওবি ওসি হচ্ছে দূরত্বের তুলনা, ওবি দূরত্বটা বেশি, ওসি দূরত্বটা কম। বলতেছি শুনেন। সো মাধ্যম পাল্টাইলে কি হচ্ছে? আলোর বেগ পাল্টায়। সো এই মাধ্যমের সাথে আলোর বেগের পরিবর্তনটা কিরকম হয়? মাধ্যমের সাথে আলোর বেগের পরিবর্তনটা হচ্ছে যে হালকা মাধ্যমে বেগের মান হয় বেশি। হালকা মাধ্যমে কি হয়? হালকা মাধ্যমে বেগের মান হয় বেশি, কিন্তু ঘন মাধ্যমে বেগের মান হয় কম। তো যেহেতু বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, সো কাঁচটা বেসিক্যালি বায়ুর চাইতে বেশি ঘন। সো ঘন মাধ্যমে বেগের মান কি হবে? ঘন মাধ্যমে বেগের মান কম হবে। অর্থাৎ গ্লাসে বেগের মান এয়ারে বেগের মানের চাইতে কি হবে? গ্লাসে বেগের মান এয়ারে বেগের মানের চাইতে কম হবে। এই যে বেগের মান কম, এইটার কারণে কি হচ্ছে? এখন ওর যাওয়ার কথা ছিল কোন বরাবর? ওর যাওয়ার কথা ছিল সোজা এই বরাবর।
ও হচ্ছে সোজা এই বরাবর চলে যাইতে চাইছিল, কিন্তু এইখানে বেসিক্যালি সময়টা ওর বেশি লাগতো। কেন সময়টা বেশি লাগতো? বেগ কি একই আছে? না, বেগ একই নাই, বেগ বেসিক্যালি কমে গেছে। যখনই ও ঘনমাধ্যমে ঢুকছে ওর বেগের মান কি হয়েছে? বেগের মান গেছে কমে। তাইলে ও দূরত্বটারে কি করবে? শর্ট করে নিয়ে আসবে। মানে ওর মেইন টার্গেট কি? ওর মেইন টার্গেট হচ্ছে ওই কাঁচ প্লেট থেকে বের হয়ে যাইতে চায়, সরল পথে চলে যেতে চায়। এখন সরল পথে যাইতে পারতেছে না কেন? মাধ্যম পরিবর্তন হয়েছে। তো মাধ্যম পরিবর্তন হওয়ার কারণে কি হবে? ও তার রাস্তাটা কমায় ফেলবে। ঠিক আছে, বেগ কম সময় বেশি। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আলোর প্রতিফলনের প্রতিসরণের মেইন বিষয়। আচ্ছা, সো প্রতিসরণের ক্ষেত্রে বেসিক্যালি দুইটা সূত্র আছে। প্রতিসরণের জন্য দুইটা সূত্র আছে, আমরা কি ওই দুইটা সূত্রের সাথে পরিচিত? প্রতিসরণ, আচ্ছা, এখানে কয়েকটা জিনিসপত্র আছে, এইটা আশা করি আপনারা সবাই জানেন। যেমন এ ও কে আমরা কি বলতে পারি? এ ও কে আমরা বলবো হচ্ছে আপতিত রশ্মি। এ ও কে বলবো হচ্ছে আপতিত রশ্মি। ও সি কে কি বলবো? ও সি কে বলবো হচ্ছে প্রতিসরিত রশ্মি। ও সি হচ্ছে প্রতিসরিত রশ্মি। আচ্ছা, এই যে লম্বা এন ও এন প্রাইম, এন ও এন প্রাইম, এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো হচ্ছে অভিলম্ব, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে নর্মাল, অভিলম্ব বা নর্মাল। ঠিক আছে, আচ্ছা, এরপরে এইখানে বলতে পারি এটা কি? এটা হচ্ছে আই। আই মানে কি? আপতন কোণ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটা কি? এইটা হচ্ছে আর। আর মানে কি? আর মানে হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, প্রতিসরিত কোণ বা প্রতিসরণ কোণ। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে একটু ধরে, কারণ এটা নিয়ে যেহেতু কথাবার্তা বলতে হচ্ছে। না, থ্যাংক ইউ স্যার, লটস অফ থ্যাঙ্কস। এই যে অনুভূমিক রেখাটা আছে, এই যে অনুভূমিক রেখাটা আছে, এইটাকে ধরো আমি নাম দিলাম এক্স ও এক্স প্রাইম। এইটাকে আমি কি বলতে পারি? এইটাকে আমি বলতে পারি, দেখো উপরে কি ছিল? বাতাস। নিচে কি ছিল? কাঁচ। এইটা হচ্ছে দুই মাধ্যমের স্পর্শতল, যে বাতাস এবং কাঁচ দুইটাকে স্পর্শ করে আছে, বা এইটাকে আমরা বলতে পারি হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, সো এইটাকে কি বলা যায়? এইটাকে বলা যায় হচ্ছে বিভেদ তল। আচ্ছা, আই মানে কি? আই মানে হচ্ছে আপতন কোণ, এবং আর মানে কি? আর মানে হচ্ছে প্রতিসরণ কোণ। ওকে, ফাইন। তাহলে প্রতিসরণের সূত্র দুইটা কি কি? প্রতিসরণের সূত্র হচ্ছে এক নাম্বার সূত্র, যেটা বেসিক্যালি মোর লাইক থিওরিটিক্যাল সূত্র, বা এইটা হচ্ছে মোস্ট লাইকলি হচ্ছে এটাকে কি বলা যায়, মানে এটা তাত্ত্বিক সূত্র। এটা থেকে হচ্ছে তথ্যের ব্যাপার স্যাপার আমাদেরকে জানানো হয়েছে। সো সূত্র নাম্বার এক, সূত্র একে বলা হয়েছে যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অভিলম্ব এবং বিভেদ তল, অভিলম্ব এবং বিভেদ তল একই সমতলে থাকে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অভিলম্ব এবং বিভেদ তল একই সমতলে থাকে। তো এই যে একই সমতলে থাকে, এই কথাটার মানে কি? ঠিক আছে, এইটা আমি ছোটবেলায় বুঝতাম না। এটা আমার ধারণা, আমি কাইন্ড অফ মানে মুখস্থই করে ফেলতাম যে একই সমতলে থাকে। তো একই সমতলে থাকার ব্যাপারটা এরকম, যে আমি মনে করি যে ধরো এটা তো একটু বেশি সাদা কাগজ হয়ে গেছে, কিছু করার নাই, বার্ন করতেছে। ধরো এইটাকে তুমি মনে করো একটা তল। ঠিক আছে, এইটাকে তুমি কি মনে করো? এটাকে মনে করো একটা তল। তো এই তলের মধ্যে, বা এখান থেকে চিন্তা করো যে এখান থেকে কি আসছে? এখান থেকে একটা আপতিত রশ্মি আসছে। এই রশ্মিটা প্রতিসরিত হয়েছে, ওর দিক পাল্টাইছে, ও এই দিক বরাবর চলে গেছে। কিন্তু তুমি যদি বোর্ডটাকে একটা তল হিসেবে চিন্তা করো, তুমি যদি বোর্ডটাকে একটা তল হিসেবে চিন্তা করো, তাহলে কখনোই এরকম হবে না যে এ ও আপতিত রশ্মি, এটা ঠিক আছে,
কিন্তু প্রতিসরিত রশ্মিটা মনে করো এই দিক বরাবর বের হয়ে গেছে, বা প্রতিসরিত মনে করো প্রতিসরিত রশ্মিটা এই দিক বরাবর বের হয়ে গেছে, তল থেকে বের হয়ে যাচ্ছে, বা ইভেন তল থেকে ভিতরেও ঢুকে যাচ্ছে, বোর্ড থেকে ভিতরে ঢুকে যাচ্ছে, বা বোর্ড থেকে বাইরে চলে আসতেছে, এরকম কিন্তু হবে না। সবসময় এই প্লেন, এই বোর্ডের উপরেই থাকবে, অন্য কোনো দিকে যাওয়া পসিবল না, এই ফেজের উপরেই থাকবে। যদি মনে করো আলোক রশ্মিটা এই বরাবর এসে পড়ে, আলোক রশ্মিটা বাহির থেকে গেল, আমি যেদিকে দাঁড়ায় আছি বা তোমরা যেদিকে দাঁড়ায় আছো ওখান থেকে আলোক রশ্মিটা গেল, তো ওখান থেকে যদি আলোক রশ্মিটা যায়, আলোক রশ্মিটা কখনোই এই দিক বরাবর বোর্ড বরাবর ও প্রতিসরিত হবে না, ও ভিতরের দিকে চলে যাবে, ও তখন নতুন একটা প্লেন তৈরি করবে, প্লেন পাল্টায় যাবে, প্লেন পাল্টায় যাবে। বিভেদ তল মানে হচ্ছে আলো দুইটা মাধ্যমের মধ্যে তো প্রতিসরিত হয়েছে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসছে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসছে, তো এই যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসছে, এইটাতে আসার জন্য, এইটাতে আসার জন্য কি হয়েছে, তার একটা লাইনের উপরে প্রতিসরিত হয়ে যাইতে হয়েছে, এই লাইনের মধ্যেই কিন্তু প্রতিসরণের ঘটনাটা ঘটে গেছে। সো যেই লাইনটা বেসিক্যালি দুইটা মাধ্যমকে আলাদা করছে, সেটাই বেসিক্যালি হচ্ছে বিভেদ তল। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। আর সূত্র নাম্বার 2 কি বলছে? সূত্র নাম্বার 2 যেটা বলছে, এটা যদি আমি একটু বাংলায় বলি, সেটা হচ্ছে আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন ডিভাইডেড বাই হচ্ছে প্রতিসরণ কোণের সাইন। এইটা সমান কি? এইটা সমান হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দ্যাট মিনস এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 1μ2, প্রথম মাধ্যমের সাপেক্ষে, ওয়ানটা বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1μ2 সমান সমান হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর। এবং এই যে সূত্রটা আছে, এই সূত্রটাকেই হচ্ছে কালে ভাদ্রে বিভিন্ন সময়ে আমরা এটাকে স্নেলের সূত্র নামে ডাকি। এটাকে আমরা হচ্ছে স্নেলের সূত্র নামে ডাকি, ঠিক আছে? ওকে ফাইন, ভেরি গুড, ভেরি গুড। দুইটা কথা আমাকে এখানে মনে করিয়ে দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ, যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এইটা সব সময় হচ্ছে একই উৎসের আলোর জন্য, বা একই উৎসের আলো বলার দরকার নেই, বাট হচ্ছে নির্দিষ্ট রঙের আলোর জন্য। এইটা হচ্ছে ওবি আর ওসি এর বেগ তো একই হওয়ার কথা না, ওবি আর এসি এর বেগ একই হওয়ার মানে, ওবি আর ওসিতে তো বেগ সেম, বেসিক্যালি ওবি বরাবর কেউ যায় নাই, এই পুরা কাঁচের প্লেটের মধ্যে আলোর বেগ একই। তুমি ঠিক বলছো, যদি ওবি বরাবর আলো যাইতো তাও ও যেই বেগে যাইতো, ওসি বরাবর গেলেও ও একই বেগে যাইতো, কিন্তু যেহেতু ওবি এর দূরত্বটা বেশি, ওবি দূরত্বটা তো বেশি, এটা তো দেখে বুঝতে পারতেছি হালকা জ্যামিতি, আর ওসি দূরত্বটা তো কম, কারণ এটা লম্বের কাছাকাছি, সেটা তো কম, এটা তো বেশি। সো বেশি দূরত্ব যাইতে সময় বেশি লাগতো, কম দূরত্ব আসতে সময় কম লাগবে, ঠিক আছে? আলোর বেগ সবসময় কনস্ট্যান্ট না, আলোর বেগ নির্দিষ্ট মাধ্যমে কনস্ট্যান্ট। বাতাসে আলোর বেগ কনস্ট্যান্ট, কিন্তু পানিতে আলোর বেগ আলাদা, মানে বাতাসে আলোর বেগ আর পানিতে আলোর বেগ আলাদা, বাতাসে আলোর বেগ আর পানিতে আলোর বেগ আলাদা, কিন্তু বাতাসে সর্বত্র আলোর বেগ সমান, পানিতে সর্বত্র আলোর বেগ সমান, দুইটা মাধ্যমে আলাদা, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন। আমরা কি আগে স্নেলের সূত্রটা দেখে আসবো, না আমরা আগে ঘন নিয়ে কথাবার্তা বলে আসবো? আচ্ছা, যেহেতু আমরা স্নেলের সূত্রের কথা বলছি, তো স্নেলের সূত্রটার কথা বলে চলে যাই।
স্নেলের সূত্রটার কথা বলে চলে যাই, এরপর আমরা হচ্ছে ঘন নিয়ে কথাবার্তা বলবো। বেসিক্যালি এখানেই প্রতিসরণাঙ্কের কথা আছে। সো স্নেলের সূত্র আমাদেরকে কি বলছে, 1μ2। দ্যাট মিনস এই যদি আমার ঘটনা ঘটে যে এই যদি একটা মাধ্যম হয়, এখানে যদি একটা আলো আসে, এই বরাবর আলো যদি যাওয়ার কথা, ধরে নিলাম এইটা হচ্ছে হালকা মাধ্যম, এইটা হচ্ছে ভারী বা ঘন মাধ্যম, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, এই হচ্ছে আই, এই বরাবর চলে আসছে, সো এইটা হচ্ছে আর। তো স্নেলের সূত্র আমাদেরকে বলে হচ্ছে 1μ2 সমান সমান হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর। আচ্ছা, এইটাকেই আমরা কি বলি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো এই যে জিনিসটা আছে, এইটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, μ2 ডিভাইডেড বাই μ1। এই যে μ2 লিখছি, এই μ2 মানে কি, μ2 মানে হচ্ছে প্রথম মাধ্যমের দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে জানি? পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। শূন্য বা বায়ু মাধ্যম, আমরা ধরে নেই যে বাতাসের প্রতিসরণাঙ্ক বা ডেনসিটি হচ্ছে প্রায় 1 এর কাছাকাছি। সো এটা হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ককে আমরা বলি হচ্ছে পরম, মানে হচ্ছে অ্যাবসুলুট শূন্য, মানে এটা বেসিক্যালি একটা অনুপাত। প্রতিসরণাঙ্ক জিনিসটাই সবসময় হচ্ছে একটা অনুপাত। মানে প্রতিসরণ কখন হবে, যখন তো দুইটা মাধ্যম আসবে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসবে। সো যখনই দুইটা মাধ্যম আসবে, সো তখনই একটার সাপেক্ষে আরেকটা কদ্দুর ভারী বা কদ্দুর ঘন, কোনটায় আলোর বেগ কত, কোনটায় আলোর বেগ কম, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা জানি। সো 1μ2 সমান সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান μ2 ডিভাইডেড বাই μ1, এইটুকু আমরা জানি। আচ্ছা, এইখান থেকে বেসিক্যালি আমরা, আচ্ছা এইটুকু থাকুক, এর পরে আমরা যদি বলি, এইখানে আমরা লিখতে পারি হচ্ছে c1 ডিভাইডেড বাই c2 সমান সমান হচ্ছে λ1 ডিভাইডেড বাই, মানে এটা আসলে স্নেলের সূত্র না, তো স্নেলের সূত্র বললে আমার এইটুকুই লেখা উচিত। স্নেলের সূত্র বললে আমার এইটুকুই লেখা উচিত। এইটাই বেসিক্যালি স্নেলের সূত্র। এরপরে এখান থেকে আমরা আরো কিছু এডিশন পাই, ওইটা আসলে পরের কথা, যে এখানে আলোর বেগের সাথে একটা অনুপাত আছে, আলোর বেগের সাথে একটা অনুপাত আছে, বা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে একটা অনুপাত আছে। আচ্ছা, সো একটু, ছবিটা আমার ভালো লাগে নাই। এটাকে কি ধরা যাবে নাকি? এটাকে তো ধরা যাবে না। ওকে, দাঁড়াও একটা মিনিট। একটা মিনিট আমাকে একটু সময় দিও বাচ্চা লোক। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, আলোর বেগের অনুপাত সহ লিখে দেন, অনুপাত সহ লিখে দেন। আচ্ছা হ্যাঁ, আলোর বেগের অনুপাত সহ লিখে দিব। আচ্ছা, আলোর বেগের অনুপাত সহ লিখে দেওয়া যায়, বাট ওইটা বেসিক্যালি স্নেলের সূত্র হয় না। তো এইখান থেকে বেসিক্যালি পরবর্তীতে গিয়ে আমরা এই জিনিসটা জানি, সেটা হচ্ছে μ2 ডিভাইডেড বাই μ1 ইজ ইকুয়ালস টু হচ্ছে c1 ডিভাইডেড বাই c2 ইজ ইকুয়ালস টু হচ্ছে λ1 ডিভাইডেড বাই λ2। সো এই পুরা জিনিসটাও আমরা বেসিক্যালি মনে রাখতে পারি। এইটাও আমাদের 9-10-এ পড়া ছিল কিনা আমি জানি না। সো এইটা কোত্থেকে আসছে সেটা একটু বলে যাই। সো বেসিক্যালি আমরা কি দেখছি, যেই মাধ্যম যত বেশি ঘন,
সেই মাধ্যমের জন্য কি হয়, প্রতি স্মরণাঙ্ক তত বেশি হয়, সেই মাধ্যমে আলোর বেগ কম হয়। ঠিক আছে, সো মানে মাধ্যম যদি ঘন হয়, সো আলোর বেগ তখন কম হয়। মাধ্যম ঘন হইলে আলোর বেগ কি হয়, কম হয়। আর মাধ্যম যদি হালকা হয়, মাধ্যম যদি হালকা হয় তাহলে আলোর বেগ কি হয়, আলোর বেগ হয় হচ্ছে বেশি। তো এইখান থেকে বিজ্ঞানীরা এই রকম একটা অনুপাত দেখতে পাইছে, এই রকম একটা অনুপাত দেখতে পাইছে। কি অনুপাত দেখতে পাইছে, যে এই যে প্রতি স্মরণাঙ্ক এবং আলোর বেগ সি ইজ প্রপোর্শনাল হচ্ছে 1/μ। আলোর বেগের মান হচ্ছে প্রতি স্মরণাঙ্কের ব্যস্তানুপাতিক, আলোর বেগের মান প্রতি স্মরণাঙ্কের ব্যস্তানুপাতিক, এটা বিজ্ঞানীরা পাইছে। সো এইখান থেকে কি লেখা যায়, এইখান থেকে লেখা যায় C1 প্রপোর্শনাল 1/μ1 এবং C2 প্রপোর্শনাল 1/μ2। তাইলে এইখান থেকে আমরা আসলে কি বলতে পারি, এইখান থেকে আমরা আসলে বলতে পারি হচ্ছে C1/C2 সমান সমান হচ্ছে μ2/μ1। C1/C2 সমান কি, C1/C2 সমান হচ্ছে μ2/μ1। তো এই জিনিসটাই আমরা লিখছি, C1/C2 সমান μ2/μ1। এবং এইটা বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট সূত্র, এটা আমাদেরকে অনেক জায়গায় ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আপনি এইভাবেও মনে রাখতে পারেন, C1μ1 সমান হচ্ছে C2μ2। ইম্পর্টেন্ট সূত্র, ইম্পর্টেন্ট সূত্র। আর ল্যামডার সাথে সম্পর্কটা কেমনে মিলে গেল, ল্যামডার সাথে সম্পর্কটা কেমনে মিলে গেল, আমরা তো জানি C1 সমান হচ্ছে F λ1 এবং C2 সমান হচ্ছে F λ2। যেহেতু ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে উৎসের ধর্ম, ফ্রিকোয়েন্সি কার ধর্ম, ফ্রিকোয়েন্সি হচ্ছে উৎসের ধর্ম। উৎস একই থাকলে ফ্রিকোয়েন্সি একই থাকবে। তাহলে যদি ভাগ করি, এফ এফ কাটা গেল, তাহলে C1/λ1 সমান C2/λ2, C1/λ1 সমান C2/λ2। ঠিক আছে, বুঝতে পারছি কোন মাধ্যম ঘন কোন মাধ্যম হালকা, এটা প্রতি স্মরণাঙ্কের মাধ্যমে নির্ণয় করা হয়। ভেরি গুড, আসতেছি আসতেছি। আচ্ছা, আর এইখান থেকে বেসিক্যালি এই যে স্নেলের সূত্রটা দেখতে পাইছি, এই সূত্রটার আরেকটা চেহারা আছে, যেই চেহারাটা আমরা মনে রাখলে আমাদের জন্য মাল্টিপল প্রতিসরণাঙ্ক নিয়ে কাজ করা ইজি হবে। সো সেইটা কি, সেটা হচ্ছে এই যে ছবিটা আছে, এই ছবিটা তো তোমাদের খাতায় আছে, তোমরা হয়তো একবারই আঁকতো, তো ওইটা আঁকলেই ঠিক আছে, সমস্যা নাই। তো এইখান থেকে একটু খেয়াল করি আমরা, এইখান থেকে আমরা একটু খেয়াল করি যে এই যে আমি লিখছি আপতন কোণের সাইন, আমি কি লিখছি, আমি লিখছি হচ্ছে আপতন কোণের সাইন, সাইন অফ আই। সো আই এটা কোন মাধ্যমের অ্যাঙ্গেল, আই আপতন কোণ, এটা বেসিক্যালি 1 নাম্বার মাধ্যমের অ্যাঙ্গেল না। আপতন কোণটা কি, আপতন কোণটা হচ্ছে 1 নাম্বার মাধ্যমের অ্যাঙ্গেল। তাহলে আই কে আমি লিখলাম হচ্ছে θ1, 1 নাম্বার মাধ্যমের অ্যাঙ্গেল। এবং আর এইটা কোন মাধ্যমের অ্যাঙ্গেল, এটা 2 নাম্বার মাধ্যমের অ্যাঙ্গেল। সো আর কে আমি লিখলাম হচ্ছে, আর কে আমি লিখলাম হচ্ছে θ2। তাহলে এটা লিখলে আমার সুবিধা কি, এটা লিখলে আমার সুবিধা হচ্ছে এই সূত্রটাকে আমি লিখতে পারি সাইন অফ θ1, আই কে লিখছি θ1 এবং আর কে লিখবো θ2 ডিভাইডেড বাই সাইন অফ θ2 সমান হচ্ছে μ2/μ1। বা এইটাকে লিখতে পারি μ1 সাইন θ1 সমান μ2 সাইন θ2। তো এই হচ্ছে স্নেলের সূত্রের আরেকটা চেহারা, যেই চেহারা আপনাকে খুব হেল্প করবে। আপনার এইটা মনে রাখা লাগবে না কোনটা আই কোনটা আর, মানে আমাদের কিছু কিছু অঙ্ক, আমি জাস্ট একটা নমুনা দেখাই, এই ধরনের অঙ্ক আমরা আজকেই ক্লাসে করব। যে ধরো এরকম একটা মাল্টি কুরুচুরু লেভেল দেওয়া থাকবে, বলবে এটা হচ্ছে বায়ু, তুমি বললা ঠিক আছে, এটা হচ্ছে তেল, এটা হচ্ছে পানি, ভাই থামেন আর কত লিখবেন, এটা হচ্ছে কাঁচ, এরকম দেওয়া আছে। হ্যাঁ,
এখন বলল এইখান থেকে একটা আলো ঢুকছে, এখানে মনে করো একটা আপতন কোণ দেওয়া আছে, বলল কাঁচে প্রতিসরণ কোণ কত হবে। কি বাইর করতে হবে? কাঁচে প্রতিসরণ কোণ কত। তাহলে বায়ু থেকে তেলে আসছে একবার, একটা আই একটা আর, আবার তেল থেকে পানিতে গেছে একবার, আবার এইটাকে আই লিখবো এটাকে আর লিখবো, প্যাঁচ। আবার পানি থেকে কাঁচে আসছে, এইটাকে আই লিখবো এটাকে আর লিখবো, আবার প্যাঁচ। এত প্যাঁচে যাওয়ারই দরকার নাই, লিখবো এখানের অ্যাঙ্গেল থিটা 1, এখানের অ্যাঙ্গেল থিটা 2, এখানের অ্যাঙ্গেল থিটা 3, এখানের অ্যাঙ্গেল থিটা 4। বুঝতে পারছি? আরেকজন আসছে গ্লিসারিন, প্রচন্ড ভালোবাসি, ঠিক আছে। ওকে সুইটি, সুইটি তুমি আর কেঁদো না, এগুলো সব নেটওয়ার্কের ডিস্টার্ব। সুইটি দেখো বাবু, কোনো সমস্যা নাই, এগুলো একদম সহজ জিনিস, এগুলো একদম সহজ জিনিস, দুনিয়ার ইজি, একদম ইজি, একদম ইজি, খুব সহজ, আমরা বুঝে ফেলবো, কোনো সমস্যা নাই। কেরোসিন তেল, নবরত্ন, ফাজলামি করতেছো? হ্যাঁ, আসো। তো বুঝতে পারছি। So, এই সম্পর্কটাকে আপনি কি মনে রাখবেন? এই সম্পর্কটাকে আপনি মনে রাখবেন, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, যেই মাধ্যমের মিউ ইনটু ওই মাধ্যমের সাইন থিটা, এই অনুপাতটা সবসময় সমান। যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমের সাইন থিটা, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমের সাইন থিটা। সো তোমার এখানে দুইটা মাধ্যম থাকুক, তিনটা মাধ্যম থাকুক, বেসিক্যালি চারটা মাধ্যম, এটা আমরা কোনো পরীক্ষায় এখনো দেখি নাই, বাট আমরা করে ফেলবো। তো আমরা তিনটা মাধ্যম দেখছি। সো যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমের সাইন থিটা, আমার বারবার আই আর এগুলা চেঞ্জ করার দরকার নাই। বুঝতে পারছি? মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক, মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক বাবু। আচ্ছা, এটা অনেকে জিজ্ঞেস করতেছিলাম বা কেউ কেউ জিজ্ঞেস করছো, আমি একটু ইগনোর করতেছিলাম। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা 9-10-এ ইটা দিয়ে লিখছি, বাট লেখাটা উচিত না, লেখাটা উচিত না, ঠিক আছে। আচ্ছা, সো আরেকটা ছোট জিনিস পড়ি, তারপরে আমি একটু পুরাটার উপরে একটা রিক্যাপ দিয়ে দিব, তারপর আমরা কোপ কোপ কিছু ম্যাথ সলভ করব। সোনার বাংলাদেশ, জীবন সুন্দর। তাহলে একটু খেয়াল করো, যে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল, এই যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসছে, ওর যাওয়ার কথা ছিল কোন বরাবর? ওর যাওয়ার কথা ছিল হচ্ছে ও বি বরাবর। ওর যাওয়ার কথা ছিল কি? যাওয়ার কথা ছিল হচ্ছে ও বি বরাবর, কিন্তু গেছে কি? গেছে হচ্ছে এই বরাবর। তাহলে মাঝখানে কি একটা অ্যাঙ্গেলের পার্থক্য তৈরি হয়েছে না? তো এই যে অ্যাঙ্গেলের পার্থক্য তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে বিচ্যুতি বা বিচ্যুতি কোণ, ঠিক আছে, বিচ্যুতি কোণ। তো এই বিচ্যুতি কোণ সমান কি? বিচ্যুতি কোণ সমান হচ্ছে, এটাকে আমরা ডেল্টা দিয়ে লিখি, বিচ্যুতি কোণ ডেল। ডেল সমান কি? ডেল সমান হচ্ছে আই ব্যবধান আর। মানে আই ব্যবধান আর মানে কি হয়? আই ব্যবধান আর মানে হচ্ছে কখনো আই থেকে আর বিয়োগ করব, কখনো আর থেকে আই বিয়োগ করব। যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে আমাকে যদি জিজ্ঞেস করে যে বিচ্যুতি কোণ কত, তো আমি তো দেখতে পাচ্ছি এখানে আপতন কোণটা বেশি, তাইলে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বিয়োগ করলে যেইটা পাবো সেইটাই হচ্ছে বিচ্যুতি কোণ। ডেফিনেটলি বুঝি। কিন্তু যদি কখনো এইরকম ঘটনা ঘটে যে এইটা মনে করি একটা কাঁচের স্ল্যাব, তো এই কাঁচের স্ল্যাব থেকে আলোক রশ্মি এসে পড়ছে, সেটা তো ঘন মাধ্যম, এটা তো ঘন মাধ্যম, তো আলোর যাওয়ার কথা ছিল কোন বরাবর? আলোর হয়তো এই বরাবর যাওয়ার কথা ছিল, যেটা হচ্ছে তার অভিলম্ব থেকে সোজা এই দিকে। কিন্তু যখনই ও কি করছে, যখনই ও ঘন থেকে হালকায় গেছে, তখন ও দূরে চলে যাবে, তখন ও দূরে চলে যাবে। সো এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওর আপতন কোণ। এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওর প্রতিসরণ কোণ। এইটা বেসিক্যালি ভারী মাধ্যম বা ঘন মাধ্যম, আর এইটা বেসিক্যালি হচ্ছে হালকা মাধ্যম। তাহলে এই সেটআপে ডেল্টাটা কি হবে? ডেল্টাটা হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাইলে এখানে ডেল্টা সমান কি হবে? ডেল্টা সমান হবে আর মাইনাস আই। বুঝতে পারছি? আর এটা হচ্ছে আরেকটা কেস।
বুঝতে পারছি। ওকে ফাইন। সো আমরা বেসিক্যালি একটা লম্বা টপিক পড়ে ফেলছি। আমরা একটা অঙ্ক করি, তারপর আমরা আবার কিছু থিওরি নিয়ে কথাবার্তা বলবো। তো আলোর প্রতিসরণের কথাবার্তা বলতেছিলাম। মাধ্যমের পরিবর্তন হইলে এখানে ঘনত্বের একটা ব্যাপার আছে, ঘন। তো ঘন নিয়ে এখনো কথাবার্তা বলি নাই, ঘন নিয়ে কথাবার্তা বলবো একটু সামনে গেলে। তো তার আগে বেসিক্যালি আমরা প্রতিসরণের সূত্রগুলা দেখছি। তো প্রতিসরণের সূত্র এইটাই বেসিক্যালি আমার মেইন সূত্র। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক সাইন আই বাই সাইন আর সমান মিউ টু বাই মিউ ওয়ান, মিউ টু বাই মিউ ওয়ান সমান সি ওয়ান বাই সি টু সমান ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু। আর এইখান থেকে আমরা বেসিক্যালি যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমের সাইন থিটা এরকম একটা সূত্র পাই। সো এই সূত্রটা বেসিক্যালি আমাদের স্নেলের সূত্র হিসেবে আমরা বেশি মনে রাখবো। এখান থেকে টুকিটাকি আরো কিছু সূত্র আমরা পাইছি। এইটা বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট সূত্র, এইটা আরেকটা ইম্পর্টেন্ট সূত্র, এইটা আরেকটা ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, সম্পর্কগুলো আমরা মনে রাখবো। আর এখান থেকে বিচ্যুতি কোণ জানতে পারছি, ওকে। আচ্ছা, আসেন আমরা একটা ম্যাথের কোয়েশ্চেন লিখি। ওকে, আমি ম্যাথের কোয়েশ্চেনটা লিখতেছি, এরপরে যারা পারেন তারা তো পারবেন, আর যারা পারবেন না তারা আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, আই উইল বি দেয়ার ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাকে বলছে বায়ু মাধ্যম থেকে 10 সেন্টিমিটার প্রস্থের কাঁচ প্লেটে 60 ডিগ্রি কোণে আলো আপতিত হয়। আচ্ছা, একটু সরি, কিছু মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে মিউ অফ এয়ার, বাতাসের পরম প্রতিসরণাঙ্ক, এটাকে আমরা 1 ধরি। মিউ অফ ওয়াটার, পানির প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক, এইটাকে পানির পরম প্রতিসরণাঙ্ক মানে কি? পানির পরম প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে মিউ অফ ওয়াটার ডিভাইডেড বাই মিউ অফ এয়ার। এইটাকে আমরা ধরি হচ্ছে 4/3, বা এইটাকে ধরি হচ্ছে 1.33। আর মিউ অফ গ্লাস, কাঁচের পরম প্রতিসরণাঙ্ক, এইটাকে আমরা বলি কি? এটা হচ্ছে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ এয়ার, ওই একই কথা। এইটা সমান হচ্ছে 3/2, বা এটা সমান হচ্ছে 1.5। এর বাইরে যদি কোনো কিছু আসে ডেটা দেওয়া থাকবে, এর বাইরে অন্য কোনো কিছু আসলে ডেটা দেওয়া থাকবে। ডেল বল হইছে দুই, ডেল বল হইছে, শাহরিয়ার কি লিখছস আমি বুঝি নাই। শাহরিয়ার কি জানি একটা লিখছস, শাহরিয়ার নাফিস, ঠিক আছে। ও দুইটাই ওয়াটার। কই ওয়াটার? ওয়াটার সমান হচ্ছে মানে মিউ অফ ওয়াটার মানে পরম প্রতিসরণাঙ্ক আর কি, বাতাস বা শূন্য মাধ্যমের সাপেক্ষে। তো মাঝখানেরটা আসলে দরকারই নাই আর কি, আপনি সরাসরি মনে রাখতে পারেন বাতাসের সাপেক্ষে পানির পরম প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো বায়ু মাধ্যম থেকে 10 সেন্টিমিটার প্রস্থের কাঁচ প্লেটে 60 ডিগ্রি কোণে আলো আপতিত হয়। 1 নাম্বার হচ্ছে প্রতিসরণ কোণ কত? প্রতিসরণ কোণ কত? 2 নাম্বার হচ্ছে কাঁচে আলোর বেগ কত? 3 নাম্বার হচ্ছে, এটা 2 নাম্বার হলে ভালো হইতো, বিচ্যুতি কোণ কত? 4 নাম্বার হচ্ছে কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব কত? 5 নাম্বার হচ্ছে কাঁচ প্লেট পাড়ি দিতে আলোর কত সময় লাগে? উম, আহ, 6 নাম্বার হচ্ছে কাঁচ থেকে বায়ুতে
নির্গমন কোণ কত? ডেল অ্যাঙ্গেল ভুল হয়েছে 2 নং চিত্রে। এইটা ডেল অ্যাঙ্গেল ভুল হয়েছে না, বস ঠিক লিখছে, আর মাইনাস আই, আরটা বড়, হালকা মাধ্যমে গেছে তাইলে ছড়ায় যাবে। ঠিক আছে, ওকে। নির্গমন কোণ কি? নির্গমন কোণ হচ্ছে বের হয়ে যাওয়ার যেই কোণ। নির্গমন কোণ কি? ভালো কোশ্চেন এসেছে, ভালো কোশ্চেন এসেছে। যারা পারেন শুরু করে দেন, মানে পারবেন অবভিয়াসলি, না পারার তো কোনো কারণই আমি দেখতেছি না। শুরু করেন, ফাঁকিবাজি না করে শুরু করেন, আমি জাস্ট নির্গমন কোণটা বলে দিচ্ছি। তো ধরো এই হচ্ছে, এখানে মনে করো আলোক রশ্মি ঢুকলো, ঠিক আছে, হলুদ কমলা রঙের আলোক রশ্মি ঢুকাই ভাল লাগবে দেখতে। তো এই হচ্ছে আলোক রশ্মি ঢুকছে। তো আলোক রশ্মির কি করার কথা ছিল? আলোক রশ্মির হচ্ছে এই বরাবর সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বরাবর আলোক রশ্মি যাবে না, আলোক রশ্মির দিক পাল্টাবে, অভিলম্বের কাছে চলে আসবে, যেহেতু হালকা থেকে ঘনতে ঢুকছে। তো এই হচ্ছে, এখানে সে আপতিত হইল, মানে কাঁচ প্লেটের দ্বিতীয় তলে সে আপতিত হইল। তো এইখান থেকে তার কি করার কথা? এইখান থেকে তার বের হয়ে যাওয়ার কথা। তো বের হয়ে যাওয়ার কথা কোন দিকে? বের হয়ে যাওয়ার কথা হচ্ছে সাপোজ এই দিকে, কিন্তু এখন তো কাঁচ থেকে বাতাসে ঢুকছে। বেসিক্যালি এইটা কি ছিল? এইটা ছিল বায়ু, এইটা ছিল হচ্ছে কাঁচ, আবার এইটা হচ্ছে বায়ু। সো ঘন থেকে হালকায় আসছে, ঘন থেকে হালকায় আসলে কি দূরে চলে যাবে, ঘন থেকে হালকায় আসলে দূরে চলে যাবে। সো ঘন থেকে হালকায় আসছে, দূরে চলে গেল, তো পাঠায় দেই দূরে, এই হচ্ছে মামা দূরে চলে গেছে। সো এই যে এই কোণটাকে আমরা বলি হচ্ছে নির্গমন কোণ। এই কোণটাকে কি বলি? এই কোণটাকে আমরা বলি হচ্ছে নির্গমন কোণ, বের হয়ে যাওয়ার কোণ আর কি বেটা, নির্গমন কোণ। বিচ্যুতি কোণ আমরা বলছি একটু আগে, বিচ্যুতি কোণ হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণের পার্থক্য। হ্যাঁ, আপতন কোণ আর প্রতিসরণ কোণের পার্থক্য, আপতন কোণ আর প্রতিসরণ কোণের পার্থক্য। স্যার ডিস্টেন্স কি? ডিস্টেন্স কি সেটা তো আপনারা বের করবেন, ডিস্টেন্স কি আমি কেমনে জানবো? সে যদি করে ফেলছো, সে যদি বলছে 35.264, গুড, 1.99 10⁸, ভেরি গুড, মানে 2 × 10⁸, সে যদি, ভেরি গুড। আচ্ছা, রাফা করেছো, ভেরি গুড। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কি অলওয়েজ সেম থাকবে? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি হচ্ছে উৎসের উপর নির্ভর করে, কম্পাঙ্ক উৎসের উপর নির্ভর করে, উৎসের উপর নির্ভর করে। সেম মাধ্যম, কম্পাঙ্ক সেম, সরি, সেম উৎস, সেম কম্পাঙ্ক। উৎস সেম থাকলে ফ্রিকোয়েন্সি সেম থাকবে। আমরা এখনো ভিন্ন উৎস নিয়ে খুব বেশি কোনো কাজ করি না, বা আমরা ভিন্ন উৎস নিয়ে কাজ করব না, কারণ আমাদের তো টার্গেট হচ্ছে প্রতিসরণ ঘটানো। তো উৎস পাল্টাইতে চাই না আমরা, বেসিক্যালি মাধ্যম পাল্টাইতে চাই। আলোক রশ্মি এক মাধ্যমে চলতে চলতে আরেক মাধ্যমে ঢুকে গেছে, আমরা সেটা দেখতে চাই। করছি? আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা, সো 1 নম্বরে চলে আসি। আচ্ছা, নামগুলো একটু দিয়ে নেই। ধরো এইটা হচ্ছে বায়ু মাধ্যম, সো এটাকে বললাম হচ্ছে 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে কাঁচ মাধ্যম 2 নম্বর মাধ্যম, আবার এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটাকে 1 নম্বর মাধ্যমই বলি, কারণ মাধ্যম তো পাল্টানোর কিছু নাই। তাহলে 1 নম্বরে আমাকে কি জিজ্ঞেস করছে? 1 নম্বরে আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে প্রতিসরণ কোণ কত। সো বায়ু থেকে হচ্ছে কাঁচে আলোক রশ্মি গেছে, সো বায়ু থেকে যদি কাঁচে আলোক রশ্মি যায় সমান হচ্ছে মিউ জি ডিভাইডেড বাই মিউ এয়ার, সমান সমান, আচ্ছা, 1μ2 সমান সমান হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর। সো যখনই কাচের কথা বলছে, তো আমরা জানি মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ এয়ার, এইটার ভ্যালু হচ্ছে 3.2, বা এইখান থেকে সাইন অফ আর সমান কি আসবে? সাইন অফ আর সমান আসবে
সাইন অফ আই ডিভাইডেড বাই 3.2 মানে 1.5, বা এইখান থেকে আর ইকুয়ালস টু কি আসবে? আর ইকুয়ালস টু আসবে হচ্ছে সাইন ইনভার্স সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1.5। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত রে? ক্যালকুলেটর আছে নাকি আমার কাছে? সাইন 60 ডিগ্রির ভ্যালু সম্ভবত হচ্ছে √3/2 নাকি? সাইন 60 ডিভাইডেড বাই 1.5, 1/√3 শিফট সাইন 35.26, বা আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 35.26 ডিগ্রি। আর এর ভ্যালু আমরা কত পাইছি? আর এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 35.26 ডিগ্রি। বুঝি? কারো কোনো সমস্যা নাই আশা করি? 1.33 না, না 1.33 তো হচ্ছে বাবু পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। পানির প্রতিসরণাঙ্ক 1.33, কাচের জন্য হচ্ছে 1.5। এখানে আবার অনেকগুলো ফ্যাক্টর আছে, বাট হ্যাঁ মোস্ট লাইকলি এইটুকুই আর কি। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এরপরে আমরা একটু টপাটপ অঙ্কগুলো করে ফেলি, সহজ অঙ্ক, ছোট অঙ্ক। এই একটা অঙ্ক থেকে আপনার মোটামুটি মেলাগুলা কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মেলাগুলা কনসেপশন আপনার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। করেন করেন করেন, 2 নাম্বার 3 নাম্বার করেন, আমি একবার আসলে একদম টান দিয়ে চলে যাব। কাছে আলোর বেগ বাইর করতে বলছে μ2/μ1 অথবা 1μ2 সমান c1/c2, ওইখান থেকে বের করব। এরপরে বের করতে বলছে বিচ্যুতি কোণ কত, আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বিয়োগ দিয়ে দিলেই বিচ্যুতি কোণ বের হয়ে যাবে। আসি, প্রতিসরণাঙ্ক বাইর করছি। 2 নাম্বার কি বাইর করতে বলছে? 2 নাম্বার বাইর করতে বলছে হচ্ছে কাঁচে আলোর বেগ কত। তো আমরা কি জানি? এয়ার মিউ গ্লাস সমান সমান হচ্ছে, এইটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 3/2 সমান সমান হচ্ছে সি অফ গ্লাস ডিভাইডেড বাই সি অফ এয়ার। সি অফ এয়ার মানে কি? সি অফ এয়ার মানে হচ্ছে বাতাসে আলোর বেগ। তো এই যে বাতাসে আলোর বেগ আছে, তো এইটার বেসিক্যালি একটা বড় মান আছে। এই বাতাসে আলোর বেগের মান কত? 2.99। এরপর রেলগাড়ির মতো আরো অনেক কিছু আছে, 10⁸ মিটার পার সেকেন্ড। তো আমরা এত রেলগাড়ির মতো বড় মান আমরা আসলে মুখস্থ রাখি না, আমরা খুব স্মার্ট। আমরা এটাকে সংক্ষেপে লিখি কি? আমরা এটাকে সংক্ষেপে লিখি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যদি বসায় দেই, তাহলে এখান থেকে 3/2 সমান সি অফ গ্লাস ডিভাইডেড বাই হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সি অফ গ্লাস ডিভাইডেড বাই সি অফ এয়ার মিটার পার সেকেন্ড। c1/c2 ভুল লিখেছি, এই জন্যই তো হিসাবটা মিলছিল না। তো এটা সমান কি হবে? এটা সমান হবে সি অফ এয়ার ডিভাইডেড বাই সি অফ গ্লাস। সো এইটা সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সি অফ গ্লাস। সো 3 আর 3 কাটা, তাহলে সি অফ গ্লাস সমান কি আসবে? সি অফ গ্লাস সমান আসবে 2 × 10⁸, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে কাঁচে আলোর বেগের মান। তো এই হচ্ছে কাঁচে আলোর বেগের মান 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই হচ্ছে 2 নাম্বারটা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বারে কি বার করতে বলছে? বিচ্যুতি কোণ কত। সো বিচ্যুতি কোণ সমান কি? আপতন কোণ এবং প্রতিসরণ কোণের পার্থক্য।
তো বিচ্যুতি কোণ ডেল্টা সমান, এখানে কোনটা বড়, এখানে কোনটা বড়, এটা বেসিক্যালি বড়, আই বেসিক্যালি বড়, আর বেসিক্যালি ছোট। সো ডেল্টা সমান হবে আই মাইনাস আর। তাহলে আই এর ভ্যালু কত, 60 ডিগ্রি, মাইনাস আর এর মান কত ছিল, 35.26 ডিগ্রি, 35.26 ডিগ্রি। তো এইটা করলে এখান থেকে আমরা বেসিক্যালি আর এর মান পেয়ে যাব 60 মাইনাস 35.26, 25 পয়েন্ট সামথিং, সবাই 24.74 আসছে। ওকে, সেজুতির 6টাই হয়ে গেছে, ভেরি গুড। 24.74 ডিগ্রি। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের 3 নাম্বারটা। ওকে, কি বাইর করতে বলছে, কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব বাইর করতে বলছে। আমরা একটা অতিক্রান্ত দূরত্ব বাইর করতে চাই। তো আসেন অতিক্রান্ত দূরত্বটা বের করি, অতিক্রান্ত দূরত্বটা বের করি। এরপর বেসিক্যালি আমাদের আর কিছু না, শুধু একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করা লাগবে বাকি অঙ্কে, যেহেতু আমার চ্যাপ্টারের নামই হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তো আমাদের বেশ হালকা পাতলা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করা লাগবে এদিক ওইদিক। ঠিক আছে, আচ্ছা মুছে দেই, মুছে না কেন, বোর্ডটা একটু স্লো রিয়াক্ট করছে ব্রো। হ্যাঁ, একটু ল্যাগিং আছে। ওকে, খেয়াল করেন, বেসিক্যালি আপনাকে একটা 10 সেন্টিমিটার পুরুত্বের কাঁচ প্লেটের কথা বলা আছে। 10 সেন্টিমিটার পুরুত্বের কিসের কথা বলা আছে, কাঁচ প্লেটের কথা বলা আছে। তার মানে কি, তার মানে এই যে কাঁচ প্লেট, এইটার প্রস্থটা দেওয়া আছে, এইটার প্রস্থটা কত দেওয়া আছে, এইটার প্রস্থটা দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। দ্যাট মিনস এইখানে একটু খেয়াল করি, এইখানে একটু খেয়াল করি, এই যে বাহুটা, এই বাহুটা কত, এই বাহুটা হচ্ছে এই 10 সেন্টিমিটার, বা যেটাকে আপনি প্রস্থ বলতে পারেন, বা যেটাকে ডি বলতে পারেন। এই ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। এখন আপনাকে কি বাইর করতে বলছে, আপনাকে বাইর করতে বলছে কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব কত। তো আপনি ধরে নিলেন যে এইটা বেসিক্যালি কি, এইটা বেসিক্যালি হচ্ছে এ বিন্দু, এইটা ও বিন্দু, এইটা হচ্ছে ও প্রাইম বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু। তো এই যদি দেশের অবস্থা হয়, তাহলে 4 নম্বর ম্যাথে আপনি ট্রায়াঙ্গেল অফ ও ও প্রাইম সি, এই ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা কি করতে পারি, এই ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা সাইন অফ আর এর সূত্র ফেলতে পারি। বেসিক্যালি এই তো আমার দেশের অবস্থা, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে বি, আর এইটা মনে করলাম হচ্ছে এস। এইটা হচ্ছে ও বিন্দু, এইটা হচ্ছে ও প্রাইম বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু। তো কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব কোনটা, কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে ও সি। আমরা বেসিক্যালি এই ও সি এর, আবার সি প্রাইম কোত্থেকে আসছে বস, আমরা এই ও সি এর মান বের করতে চাই। তাহলে ও সি এর মান কিভাবে বের করব, আমাদের এখানে কি আছে, আমরা কোন সূত্রে ফেলবো, ভূমি বাই অতিভুজের সূত্রে ফেলি। তাহলে আমরা এখানে লিখি হচ্ছে কজ অফ আর সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, বা এইখান থেকে এস ইকুয়ালস টু কি লিখা যায়, ডি ডিভাইডেড বাই কজ অফ আর। তাইলে ডি এর ভ্যালু কত, 10 সেন্টিমিটার, কজ অফ আর কত, কজ অফ 25 পয়েন্ট সামথিং একটা ভ্যালু দেখছিলাম, সরি 24.74, 24.74 ডিগ্রি। দ্যাট মিনস এইখান থেকে কি আসবে, এইখান থেকে আসবে হচ্ছে 10 ডিভাইডেড বাই কজ অফ 24.74। ও আর এর মান, সরি আমি তো বিচ্যুতি কোণ বসায় দিছি, আমি বিচ্যুতি কোণ বসায় দিছি, দুঃখিত দুঃখিত, বিচ্যুতি কোণ হবে না তো। সো বেসিক্যালি 10 ডিভাইডেড বাই কজ অফ 35 যেটা দেখছিলাম সেটাই, 35.26। সো এইটা আসবে হচ্ছে কজ অফ 35.26 ডিগ্রি, এইটার ভ্যালু আসবে হচ্ছে 12.2
4 6 এত কিছু লিখি না, 25 সেন্টিমিটার। তাহলে কাছে আলোর অতিক্রান্ত দূরত্ব কত? কাছে আলোর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12.25 সেন্টিমিটার। তাহলে 4 নাম্বারটা গেল। ওকে, বুঝি। আচ্ছা, এরপরে আপনাকে জিজ্ঞেস করছে 5 নাম্বারে কি জিজ্ঞেস করছে? 5 নাম্বারে আপনাকে জিজ্ঞেস করছে হচ্ছে কাঁচ প্লেট পাড়ি দিতে আলোর কত সময় লাগবে? তো এইটা তো বাইর করা খুব সহজ। কাঁচ প্লেট পাড়ি দিতে আলোর কত সময় লাগবে? আমরা কি জানি একটা নির্দিষ্ট মাধ্যমে আলো সমবেগে যায়, তাইলে s ইকুয়ালস টু ভিটি। তো s ইকুয়ালস টু ভিটি কে কাঁচের জন্য কি লিখা যাবে? কাঁচের জন্য লিখা যাবে হচ্ছে s ইকুয়ালস টু সি এট গ্লাস ইন্টু টি। তাহলে এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে লিখতে পারবো টি সমান সমান হচ্ছে এস ডিভাইডেড বাই সি অফ গ্লাস। তাইলে এস এর ভ্যালু কত লিখবো? এস এর ভ্যালুটা বসান, এখান থেকে টাইমের ভ্যালু চলে আসবে। এস এর ভ্যালু বসান, এখান থেকে টাইমের ভ্যালুটা চলে আসবে। তো আমরা এইখান থেকে কি লিখতে পারি? আমরা টি লিখতে পারি এস হচ্ছে কত পাইলাম? 12.25 সেন্টিমিটার। সো 12.25 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলাম, 10 ইনভার্স 2 মিটার ডিভাইডেড বাই 3 না 2। সো সি অফ গ্লাস হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে 12.25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 8 করলে আসে, ওরে আল্লাহ, এটা কি আসছে? এটার অ্যান্সার কত আসছে? 6 এটার অ্যান্সার কত আসছে? 6.125 10 ইনভার্স 6। ওকে ফাইন, 6.125 ইন্টু 10 ইনভার্স 6 সেকেন্ড। সো এই হচ্ছে আমার 5 নাম্বারের অ্যান্সার। এই হচ্ছে আমার 5 নাম্বারের অ্যান্সার। ভেলোসিটি এটা তো আমরা আগেই বের করছি। কাঁচে আলোর বেগ, কাঁচে আলোর বেগ আমরা বের করছিলাম। কাঁচে আলোর বেগ আমরা কোথায় বের করছি? কাঁচে আলোর বেগ আমরা বের করছি 2 নাম্বার অঙ্কে। তো কাঁচে আলোর বেগ আমরা কত পাইছিলাম? কাঁচে আলোর বেগ আমরা পাইছিলাম এই যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বসাই দিছি কাঁচে আলোর বেগ। ঠিক আছে, 10 ইনভার্স 10 আবার কোত্থেকে আসছে? 4 নম্বরে নর্মাল ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করছি। 4 নম্বরে নর্মাল ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করছি। এই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে গেছে? এই আলোক রশ্মিটা গেছে হচ্ছে এই দিক দিয়ে। তো আপনাকে এই এই উলম্ব দূরত্ব দেওয়া আছে, এটার মান কত? 10 সেন্টিমিটার। তো আপনি ভিতরের অ্যাঙ্গেলটা জানেন। তো এইটা কি? এটা হচ্ছে আপনার অতিভুজ, এইটা হচ্ছে আপনার ভূমি। তো কস থিটার সূত্র লিখছি। কস থিটা সমান কি? কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো ভূমি বাই অতিভুজ এইটা সমান হচ্ছে কস থিটা বসাইছি, এইখান থেকে এইটার মান বাইর করছি এস। এটা হচ্ছে কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব। সরি, ভুলে ভরা জীবন হয়ে যাচ্ছে। এটা 10 ইনভার্স 10। এখানে 10 ইনভার্স 2 আছে, নিচে 10 টু দি পাওয়ার 8 আছে, তাহলে তো অবভিয়াসলি 10 ইনভার্স 10 হবে। আর এটা 12/2, দ্যাট মিনস 6 ইন্টু সামথিং, 6 দশমিক সামথিং। ঠিক আছে, আচ্ছা। আর লাস্টেরটাই কি বলছে? লাস্টেরটায় বলছে হচ্ছে নির্গমন কোণ। লাস্টেরটায় কি বলছে? লাস্টেরটায় বলছে হচ্ছে নির্গমন কোণ। তো নির্গমন কোণের জন্য তুমি খেয়াল করো, এই ছিল হচ্ছে বায়ু, এই ছিল হচ্ছে কাঁচ, এই ছিল হচ্ছে আবার বায়ু। তো এইখান থেকে আলো আসছে, আলো এই প্রতিসরিত হয়েছে, আবার আলো বের হয়ে গেছে। সো আলটিমেটলি ও একই মাধ্যমে ফিরে গেছে। সো এইটাকে যদি তুমি ধরো থিটা 1, এইটাকে যদি তুমি ধরো থিটা 2,
এইটাকে যদি তুমি আবার ধরো হচ্ছে, ধরো তুমি তো এখানে জানো না কি হবে, এটাকে তুমি ধরলা হচ্ছে θ3, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত μ1, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2। তো এখন তুমি তো প্রতিসরণ কোণ কত হবে বা নির্গমন কোণ কত হবে এইটার মান জানো না, নির্গমন কোণ কত হবে এইটার মান তুমি জানো না, কিন্তু প্রতিসরণাঙ্ক তো তুমি জানো যে বায়ুর প্রতিসরণাঙ্ক কত, বায়ুর প্রতিসরণাঙ্ক μ1, বায়ুর প্রতিসরণাঙ্ক μ1, বায়ুর প্রতিসরণাঙ্ক নিয়ে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমি এই θ3 এর মান জানি না। তো একবার যখন বায়ু থেকে কাছে গেছে, যখন কি করছে, যখন হচ্ছে বায়ু থেকে কাছে গেছে, তো তখন তুমি আসলে কি লিখতে পারো, তুমি আসলে লিখতে পারো হচ্ছে μ1 সাইন অফ θ1 সমান μ2 সাইন অফ θ2, μ2 সাইন অফ θ2। আবার যখন কাছ থেকে বায়ুতে গেছে তখন তুমি লিখতে পারো μ2 সাইন θ2, কারণ এইখানে আপতন কোণের মান কি হবে, আপতন কোণের মান ওই θ2ই হবে, আপতন কোণের মান কি হবে, আপতন কোণের মান এই θ2ই হবে। তাহলে যখন কাছ থেকে বায়ুতে গেছে তাহলে μ2 সাইন θ2 সমান μ1 সাইন θ3। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে μ1 সাইন θ1 আর μ1 সাইন θ3 সমান, সুতরাং μ1 সাইন θ1 সমান μ1 সাইন θ3, সুতরাং θ1 সমান θ3। তার মানে কি, মানে হচ্ছে বায়ু থেকে কাছে আসলে যতটুকু প্রতিসরণ হবে কাছ থেকে বায়ুতে গেলে আবার সেম প্রতিসরণেই ফেরত যাবে, দ্যাট মিনস নির্গমন কোণের মান হবে কত, নির্গমন কোণের মান হবে হচ্ছে 60 ডিগ্রি। মানে হ্যাঁ আপনারা একটু বেশি প্রিসাইজ করে ফেলছেন 59 পয়েন্ট সামথিং, বাট ওই 60 ডিগ্রি আর কি, 59 পয়েন্ট সামথিং মানে 60 ডিগ্রি হবে। তো এটা চাইলে আপনি করতে পারেন, আর এমসিকিউতে আসলে সরাসরি বসায় দিবেন, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা বেসিক্যালি বিশাল একটা অঙ্ক করে ফেলছি, আমরা আরেকটা ছোট ম্যাথ করি, আমরা আরেকটা ছোট ম্যাথ করি। সো একটু ম্যাথ নিয়ে কারো কোনো কথা কোয়েশ্চেন করি জিজ্ঞাসা থাকলে এক নজরে একটু দেখে নেন, খুব সহজ ম্যাথ, খুব সহজ ম্যাথ, এরকম ম্যাথ আমরা হয়তো বা এসএসসি তেও করাই দিতে পারি, জানি না এসএসসি তে কারোর সাথে ক্লাসে এই ম্যাথ শেয়ার হয়েছে কিনা। সো প্রতিসরণ কোণ বাইর করতে বলছে, যেহেতু তোমার আপতন কোণ দেওয়া আছে, আপতন কোণ বলা আছে 60 ডিগ্রি, তুমি প্রতিসরণাঙ্কের মান জানো 1.5, প্রতিসরণাঙ্কের মান জানো 1.5, এখান থেকে প্রতিসরণ কোণ বাইর করছি। 2 নম্বরে বলছে আলোর বেগ কত। সো আলোর বেগ বেসিক্যালি প্রতিসরণাঙ্কের একটা অনুপাত থেকে আসে, আলোর বেগ হচ্ছে প্রতিসরণাঙ্কের একটা অনুপাত থেকে আসে, প্রতিসরণাঙ্কের সেই অনুপাতটা কি, প্রতিসরণাঙ্কের সেই অনুপাতটা হচ্ছে μ2 বাই μ1 সমান হচ্ছে c1 বাই c2। সো এই সম্পর্ক থেকে আমরা কি করছি, এই সম্পর্ক থেকে আমরা আলোর বেগের মান কত সেইটা বাইর করছি। আচ্ছা বিচ্যুতি কোণ মানে কি, বিচ্যুতি কোণ মানে হচ্ছে আপতন কোণ আর প্রতিসরণ কোণের পার্থক্য, একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিছি, ঠিক আছে। নিবিড় কর্মকারকে নিয়ে বিশেষ স্মৃতিচারণ করব, আচ্ছা না বিশেষ স্মৃতিচারণ আর কি, ব্যাপারটা হচ্ছে আমরা ফার্স্টে ভাবছিলাম যে 1285 হচ্ছে অনেক বেশি নাম্বার, কিন্তু এরপরে আমরা একটু ট্র্যাক ব্যাক করে দেখছি যে এই 1-2 বছর আগেই এসএসসি তে একটা স্টুডেন্ট 1296 না 1294ও পাইছে, তো অনেক বেশি মার্কস পাচ্ছে মানুষজন। আচ্ছা এস এর মান বের করছি এখান থেকে, এস এর মান এই যে 4 নাম্বার অঙ্কে বের করছি, কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব কত। সো কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব কোনটা হবে, কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব এই যে বাঁকায় গেছে এইটুকুই তো কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব, এই যে অতিভুজটা এইটা, তো এইটা বাইর করতে পারা মানেই আমি কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারছি। তো এই বাঁকানো রাস্তাটা আমি কিভাবে বের করব, খেয়াল করেন আপনাকে বলে দিছে যে 10 সেন্টিমিটার প্রস্থের কাঁচ প্লেট, তাইলে এই যে কাঁচ প্লেটের প্রস্থ কত 10 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, আমার এইটা বাইর করা লাগবে। সো মাঝখানের অ্যাঙ্গেলটা আমি জানি প্রতিসরণ কোণ, তাইলে এই প্রতিসরণ কোণ cos থিটা, এই যে এই ছবিটা দেখলেই বুঝবেন, এই ত্রিভুজটাকে কেটে বের করে নিয়ে আসছি, যেখানে ভূমির মান জানি অতিভুজের মান জানি, cos থিটার সূত্র ফেলছি, এখান থেকে এস এর মান বাইর করছি, কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্ব, কাঁচে আলোর অতিক্রান্ত দূরত্বটা
বের করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি হচ্ছে 6 নম্বরে, কাঁচ প্লেট পাড়ি দিতে আলোর কত সময় লাগে? এটা কিছুই না, এস ইকুয়ালস টু ভিটি, জাস্ট এস ইকুয়ালস টু ভিটির সূত্রে ফেলছি, এস ইকুয়ালস টু সি অফ গ্লাস ইন্টু টি। এইখান থেকে সি অফ গ্লাসের মান বসাইছি, এস এর মান বসাইছি, টি এর মান বাইর করে ফেলছি। তো এস এর মান বসাইছি, সি অফ গ্লাসের মান বসাইছি, টি এর মান বের হয়ে গেছে। আর লাস্টে বলছে নির্গমন কোণ। তো নির্গমন কোণের ব্যাপারটা কি? নির্গমন কোণের ব্যাপারটা হচ্ছে, আমরা এইরকম একটা সূত্র দেখছি, স্নেলের সূত্র, যে মিউ 1 সাইন থিটা 1 সমান মিউ 2 সাইন থিটা 2। তো এখন খেয়াল করেন, আলোক রশ্মি ফার্স্টে কি করছে? আলোক রশ্মি ফার্স্টে বায়ু মাধ্যম থেকে কাঁচে ঢুকছে, আবার কাঁচ মাধ্যম থেকে বায়ুতে গেছে। তো বায়ুর প্রতিসরণাঙ্ক কত? মিউ 1। কাঁচের প্রতিসরণাঙ্ক মিউ 2। আবার বায়ুর প্রতিসরণাঙ্ক কত? মিউ 1। বায়ুর প্রতিসরণাঙ্ক তো মিউ 1। তাহলে মিউ 1 সাইন থিটা 1 সমান মিউ 2 সাইন থিটা 2, যখন বায়ু থেকে কাঁচে আসছে। আর যখন কাঁচ থেকে বায়ুতে গেছে, তখন মিউ 2 সাইন থিটা 2 সমান মিউ 1 সাইন থিটা 3। থিটা 3টা আমরা জানতাম না, তো থিটা 3টা বাইর করছি। যেহেতু মিউ 1 সাইন থিটা 1 আর মিউ 1 সাইন থিটা 3 সমান, সুতরাং থিটা 1 সমান থিটা 3। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন খেয়াল করেন আরেকটা কোশ্চেন যদি আমরা দেখি, আরেকটা কোশ্চেন। আপনাকে বলছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 3/2 বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3 পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক কত? কি বার করতে বলছে? বার করতে বলছে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক কত। সো এই যে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক আছে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। তো পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক সমান সমান আমি লিখতে পারি হচ্ছে এয়ার মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই এয়ার মিউ অফ ওয়াটার, বা এইটাকে লিখতে পারি মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ এয়ার ডিভাইডেড বাই মিউ অফ ওয়াটার ডিভাইডেড বাই মিউ অফ এয়ার। বা ভাগটাকে উল্টায় গুণ করে দেই, তাহলে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ এয়ার ইন্টু মিউ অফ এয়ারটা উপরে চলে যাবে, তাহলে মিউ অফ এয়ার ডিভাইডেড বাই মিউ অফ ওয়াটার। তাহলে মিউ অফ গ্লাস কত? মিউ অফ গ্লাস হচ্ছে 3/2 ইন্টু এইটা, ওইটা তো কাটা। মিউ অফ ওয়াটার কত? মিউ অফ ওয়াটার হচ্ছে 4/3। সো এই 3 বেসিক্যালি উপরে চলে যাবে, তাহলে বুঝতে পারছি, বুঝতে পেরেছি, সহজ। আচ্ছা, এইবার আসেন, আরে এইবার আসেন আরেকটা কোশ্চেন আমরা দেখি। আমি মনে করলাম আমার এবার 3টা স্তর দেওয়া আছে, 3টা স্তর দেওয়া আছে। ধরে নিলাম একটা হচ্ছে বায়ু, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে কাঁচ। তো বাইরে দেওয়া আছে হচ্ছে বায়ু, এরপরে দেওয়া আছে হচ্ছে পানি, এরপরে দেওয়া আছে হচ্ছে কাঁচ। আপনাকে বলছে
যে এই যে বায়ু মাধ্যম থেকে পানি আছে, এই বায়ু মাধ্যম থেকে পানি আলো হচ্ছে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। কত কোণে আপতিত হয়েছে? 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। বায়ু থেকে পানিতে 60 ডিগ্রি কোণে আপতিত হয়। বায়ু থেকে পানিতে 60 ডিগ্রি কোণে আপতিত হয়। কাঁচে প্রতিসরণ কোণ কত? কাঁচে প্রতিসরণ কোণ কত? আপনাকে দেওয়া আছে হচ্ছে মিউ অফ গ্লাস সমান 3/2 এবং মিউ অফ ওয়াটার সমান হচ্ছে 4/3। রিতুল, না 60 ডিগ্রি কেমনে আসলো? সালমা ইসলাম, তিনটা তো তিন মাধ্যম, তিনটা তো তিন মাধ্যম। আচ্ছা, অঙ্কটার কোয়েশ্চেন লিখে নাও, অঙ্কটার কোয়েশ্চেন লিখে নাও। আগের অঙ্কে কারো কোনো সমস্যা থাকলে আমি বলছি, অঙ্কটার কোয়েশ্চেন লিখে নাও, ঠিক আছে? কোথায় 2x স্পিডে গেলাম বুঝলাম না, কত স্লো গেলাম, কত স্লো গেলাম। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পড়লাম না, সংকট কোণ পড়লাম না, ঠিক আছে? নেট চলে গেলে আসলে মন খারাপ হয়। ওকে, এই তো, এই তো। আচ্ছা, করেন, করে ফেলেন, করে ফেলেন। তিনটা মাধ্যম আছে, তিনটা মাধ্যম আছে, এখানে দেওয়া নাই, বা মিউ অফ এয়ার এর ভ্যালু 1, মিউ অফ এয়ার এর ভ্যালু 1, এইটা আমরা জানি, তো এটা আর বলার দরকার নাই। তো আপনাকে বাইর করতে বলছে হচ্ছে কাঁচে প্রতিসরণ কোণ কত, কাঁচে প্রতিসরণ কোণ কত, এটা হচ্ছে আপনাকে বাইর করতে বলছে। আর এখানে কি সমস্যা হয়েছে? এইখানে কি সমস্যা হয়েছে? এটা এত জটিল করারও দরকার নেই, এটা আপনি আরো ইজিলি লিখে ফেলতে পারেন, এটা আপনি আরো ইজিলি লিখে ফেলতে পারেন। পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ ওয়াটার। তো মিউ অফ গ্লাসের ভ্যালু দেওয়া আছে 3/2, মিউ অফ ওয়াটার দেওয়া আছে 4/3। দ্যাট মিনস 3/2 ইন্টু 3 উপরে যাবে 3/4, that means 9 divided by 8 answer। এইটা মাচ বেটার, এইটা মাচ বেটার, ঠিক আছে? এত গ্যাঞ্জাম করারই দরকার নেই। আপনি তো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাইর করতে চান, তাই না? তো এটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে, এইটা হচ্ছে ফার্স্ট মিডিয়াম, ফার্স্ট মিডিয়াম প্রথম মাধ্যমের সাপেক্ষে, এইটা হচ্ছে সেকেন্ড মিডিয়াম। সো এটা হচ্ছে সেকেন্ড মিডিয়ামের পরম প্রতিসরণাঙ্ক, প্রথম মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? ওকে, ফাইন, ফাইন। লামিয়া, লাবণ্য, কি বুঝো নাই বস? কি বুঝো নাই? সামিয়া, এখন কি ক্লিয়ার হয়েছে? সামিয়া, এখন কি ক্লিয়ার হয়েছে? এই অঙ্ক যার যার প্রবলেম ছিল এখন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন। এই অঙ্ক যার যার প্রবলেম ছিল আমাকে ক্লিয়ার হয়েছে কিনা বলেন। আচ্ছা, ওকে। না, এই চ্যাপ্টার পড়ার জন্য অন্য কোনো চ্যাপ্টারের তেমন একটা দরকার নাই, তেমন একটা দরকার নাই এই চ্যাপ্টার পড়ার জন্য। ওকে, খেয়াল করেন, আমরা এরকম এয়ার, ওয়াটার, গ্লাস এগুলা মনে রাখবো না। আমরা মনে রাখবো হচ্ছে বায়ু মাধ্যম হচ্ছে 1 নাম্বার মাধ্যম, এবং 1 নাম্বার মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। পানি মাধ্যম হচ্ছে 2 নাম্বার মাধ্যম, পানি মাধ্যম হচ্ছে 2 নাম্বার মাধ্যম, 2 নাম্বার মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3। এবং কাঁচ মাধ্যম হচ্ছে 3 নাম্বার মাধ্যম, কাঁচ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে 3/2, ঠিক আছে? আচ্ছা, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 5/3। আমার মনে হয় 5/3 করলে ওই কাছাকাছি অ্যান্সার আসে, খুব বেশি বোধহয় অ্যান্সারের কোনো পার্থক্য হয় না। তাহলে খেয়াল করেন, আপনি একটাই সূত্র জানেন, সেটা কি? μ1 sin θ1 সমান μ2 sin θ2। এই একটা সূত্রই আমরা বারবার বসাবো। তাইলে আমাদের বিভেদ তল কয়টা? বিভেদ তল বেসিক্যালি দুইটা। এই হচ্ছে বিভেদ তল নাম্বার 1, আর এই হচ্ছে বিভেদ তল নাম্বার 2।
তাহলে যখন আমি বিভেদ তল নাম্বার 1-এ আসব, সো বিভেদ তল 1-এ কি হয়েছে, 1 থেকে 2-এ আসছে, তার মানে μ1 sin θ1 সমান μ2 sin θ2। কোথায় কোথায় আসছে, বায়ু থেকে পানিতে আসছে। সবকিছুর ভ্যালু জানি, μ1 এর ভ্যালু জানি, θ1 এর ভ্যালু জানি, μ2 এর ভ্যালু জানি, এখান থেকে θ2 এর মান বাইর হবে। আচ্ছা, এরপরে চলে আসি বিভেদ তল নাম্বার 2। সো বিভেদ তল নাম্বার 2-এ ঘটনা কি হবে, এবার বিভেদ তল নাম্বার 2-এ পানি থেকে কাঁচে আসবে। সো তাইলে যেটা হবে μ2 sin θ2 সমান, এটা থেকে কি লিখতে পারবো, μ3 sin of θ3। সো এখান থেকে আপনি μ2 এর মান জানেন, θ2 এর মান জানেন, এখান থেকে আপনি μ3 এর মান বসাবেন, এইখান থেকে আপনি θ3 এর মান বাইর করবেন। বুঝেন? ওই 35 পয়েন্ট সামথিং যাদের আসছে আর কি, আমি তো আর ক্যালকুলেশন করি নাই। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার একটা ম্যাথ হোমওয়ার্ক নিয়ে যান। আপনাকে এবার 4টা মাধ্যম ধরেন দিয়ে দিছি। মাধ্যম দিছি কয়টা, 4টা। কি কি, বায়ু, তেল, পানি, কাঁচ। তো আপনাকে বলছে যে বায়ু মাধ্যম থেকে, বায়ু মাধ্যম, আচ্ছা মিউগুলার মান বলে দেই। বায়ু মাধ্যমে মিউ এয়ারের ভ্যালু হচ্ছে 1, তেল মাধ্যমে মিউ অয়েলের ভ্যালু হচ্ছে ধরে নিলাম 1.47, পানি মাধ্যমে মিউ ওয়াটারের ভ্যালু ধরে নিলাম হচ্ছে 1.33, এবং কাঁচ মাধ্যমে মিউ অফ গ্লাসের ভ্যালু ধরে নিলাম 1.5। আপনাকে বলছে যে আলো হচ্ছে কি করছে, আলো হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হইছে। আলো কি করছে, আলো হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হইছে। কি বাইর করতে হবে, বাইর করতে হবে হচ্ছে পানি থেকে কাঁচে। হ্যাঁ, ক্লাস শেষ। হ্যাঁ, মিউ এর মান দেওয়া থাকবে, মিউ এর মান দেওয়া থাকবে বাবু, মিউ এর মান দেওয়া থাকবে। হ্যাঁ, ছুটি ছুটি ছুটি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস থেকে স্ক্রিনশট নেওয়ার সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, সবই এনাম ভাই জানে, সবই আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, আজকের মতো শেষ করছি এখানে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।